নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের গল্পের আড্ডায় আবার আমরা হাজির হয়েছি ভিন্ন স্বাদের একটি গোয়েন্দা গল্প নিয়ে। সুলেখক পারিজাত মুখার্জির কলমে সৃষ্ট একটি অদ্ভুত গোয়েন্দা চরিত্র উপেন। হ্যাঁ, উপেন সেন। সে শুধু ক্ষুরোধার বুদ্ধির মাধ্যমে রহস্যভেদী করে না, সে নিজেও একটি রহস্য। গল্পটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, আর কমেন্ট বক্সের শুরুতে থাকা হাইপ বাটন ক্লিক করে অবশ্যই ইউটিউবে আরও বেশি সংখ্যক শ্রোতাদের কাছে গল্পটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকে আমাদের এই অডিও উপস্থাপনায় আমাদের সহযোগিতায় রয়েছে ফ্লাইওয়ার্ডস পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড। তো চলো আর দেরি না করে শুরু করা যাক নিশিডাক গল্পের আড্ডায় আজকের বিশেষ নিবেদন। সুলেখক পারিজাত মুখার্জির কলমে আ গ্লিন্ট অফ মার্ডার গল্পের অবলম্বনে আজকের গল্প অনিশা আরোরা হত্যা রহস্য। অটোর ড্রাইভার কলেজের গেটের সামনে এসে এমন জোরে ব্রেক কষলো যে চারিদিকে কাদা ছিটকে একাকার হলো। একটু বিরক্তই হলাম। গাড়িতে আমি একমাত্র সবারই, তাই ধীরে সুস্থে পকেট থেকে মানিব্যাগটা বের করলাম। কত মনেই হচ্ছিল নিশ্চিত বেশি ভাড়া চাইবে। 10 টাকা। জানতাম ঠিক বেশিই চাইবে, রোজ তো 5 টাকা দিয়েই যাচ্ছি। আরে দিদি, আজকে আর 5টা দিনের মতন তো নয়, দেখছেন না ওয়েদারটা। মুখ গোমড়া করে আমি লোকটার হাতে টাকা গুঁজে দিয়ে নেমে পড়লাম। অটোটা চলে যাওয়ার সময় আবার একরাশ কাদা জল আমার দিকে ছুঁড়ে দিল। আমি 3/4 প্যান্ট পরেছিলাম, তাই গোটানোর ঝামেলা নেই। যা জল জমতে শুরু করেছে, রাস্তার খানা খন্দ কিছুই বোঝা যাচ্ছে না। সাবধানে পা ফেলে রাস্তার পাশে একটা ছোট্ট জলের স্রোত পেরিয়ে আমি গেটের ভেতর ঢুকে গেলাম। সকাল থেকেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। এখন গতিবেগ বেশ কিছুটা বেড়েছে। কলকাতার নিকাশি ব্যবস্থার উপর অনেকদিন আগেই আমার বিশ্বাস উঠে গিয়েছিল। এবারেও দেখলাম রাস্তাঘাট সব ইতিমধ্যেই ফেসে গেছে। ওই ভেনিসের খালগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে যেন। একটা খাতা দিয়ে কোনো রকমের মাথাটা বাঁচিয়ে আমি কলেজের ফাঁকা মাঠটা দৌড়ে পেরোলাম। জায়গাটা প্রায় ফাঁকা, 2-1 ছাতা নিয়ে হেঁটে বেড়াচ্ছিল। আমি দৌড়ে মূল বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে উঠে করিডোরে পৌঁছালাম। কয়েকজন ছাত্রছাত্রী দেখলাম জোড়ায় জোড়ায় নিজেদের মধ্যে হিসিস ফিসফিস করে সব গল্প করছিল। বর্ষার দিনে ব্যস্ত প্রেমিক প্রেমিকাদের উপেক্ষা করে আমি সোজা ক্লাসের দিকে রওনা দিলাম। বেশ ভিজে গিয়েছিলাম। অটোতে বসেও তুমুল বাতাসে বৃষ্টির ছাট গায়ে লাগছিল। তাই মনে মনে ঠিক করলাম ক্লাসে গিয়ে ফ্যানের নিচে বসে জামা কাপড়গুলো একটু শুকিয়ে নেব। কিন্তু ক্লাসে পৌঁছে দেখি সেটাও প্রায় খালি। তবে একেবারে খালি নয়। আমার ব্যাচের একজন উপেন সেন বেঞ্চের গায়ে অলসভাবে হেলান দিয়ে বসে আছে। উপেন সেন একটা অদ্ভুত চরিত্র। এর থেকে ভালো বিশেষণ বোধ হয় আমার অভিধানে নেই। তাকে বর্ণনা করার জন্য চেহারায় তেমন কোনো সমস্যা নেই, ওই দেখতে ঠিকঠাকই, কিন্তু হাব ভাব দেখলে বোঝা যায় উপেন একটা খাঁটি উদ্ভট মানুষ। ও যে কারোর সঙ্গে হাসি ঠাট্টা করে গল্প শুরু করতে পারে, তবে ইচ্ছে করেই হয়তো সবার সঙ্গে তা করে না। আমাদের কলেজে ওকে সবাই এড়িয়ে চলে। ওর সম্পর্কে সবার ধারণাটাই ছিল যে ওপেন একটু গোমড়া ধরনের, না কুচু। যেহেতু ও কোনো খেলাধুলায় কখনো আগ্রহ দেখায়নি, তাই ছেলেদের মধ্যে অনেকেই ওকে ভাবতো ও বুঝি হাবাগোবা একটা চরিত্র। ছেলেদের কাছে ওটা ছাড়া আর অন্য কোনো মাপকাঠি আছেটাই বা কি? কলেজের উৎসব বা অনুষ্ঠানেও নিয়মিত আসতো না, এলেও কিছুতে অংশ নিত না, শুধু খাবারের টেবিলের আশেপাশে ঘুরঘুর করতো। তাই বলে এটা ভাববার কিন্তু কোনো কারণ নেই যে উপেন শুধু পড়াশোনাই করতো। উপেন শিক্ষকদের কাছেও ছিল ধাঁধার ন্যায় দুর্বোধ্য। ক্লাসে যা পড়ানো হতো তা বোঝার কোনো লক্ষণও কখনো দেখাতো না। প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করতো না, আর যদি বা করতো বেশিরভাগ সময় ভুলভাল উত্তর দিত। কিন্তু পরীক্ষার সময় ওর নাম প্রায় র্যাঙ্ক লিস্টের উপরের দিকেই থাকতো।
ক্লাসে বেশিরভাগ সময় ও পিছনের বেঞ্চে বসে কি যে করতো কে জানে। ও ছিল আমাদের বোকা উপেন। যাই হোক, উপেনের দিকে তেমন একটা মনোযোগ দিলাম না। চুলের ক্লিপটা খুলে ফ্যানের নিচে বসলাম মাথা শুকোতে। কিছুক্ষণ বসে রইলাম একা একাই। না, একদম একঘেয়ে লাগছে। আমার বাকি বন্ধুরা সব গেল কোথায়? ঘরের চারপাশে একবার চোখটা বুলিয়ে দেখলাম, নতুন আর কেউ আসেনি। শুধু অলসভাবে বসে উপেন সেন জানলা দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। আমি ঘরে ঢুকেছি সেটাও যেন টেরই পাইনি। তবে জানি টের পেলেও কিছু বলতো না। ভাবলাম ওকেই জিজ্ঞেস করি বাকিরা কোথায়। এক্সকিউজ মি, আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু উপেন তখনও জানলার বাইরে বৃষ্টির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। তাই আরেকটু স্পষ্ট করে বললাম, এই উপেন। এইবার ও আমার দিকে ঘুরে তাকালো। চশমার পিছনে ওর ঘোলাটে চোখ দুটো আমাকে একবার মেপে নিল। কি? এই বাকিরা কোথায় গেল? নাকি এখনো কেউ আসেইনি? না না, উপেন সোজা হয়ে বসে বলল, সবাই এসেছে। ওরা সেকেন্ড করিডোরের লাস্ট ক্লাসে। শুনলাম কেউ একটা পিএনপি এনেছে, তাই সবাই সেটা দেখতে গেছে। থ্যাঙ্কস বলেই আমি ব্যাগটা তুলে নিয়ে উঠে পড়লাম। ধুস, উপেন ছাড়া আরও বন্ধুরা আছে যাদের সঙ্গে কথা বলা যায়। এখানে বসে থাকার কোনো মানেই হয় না। ঘর থেকে বেরোতে যাব, হঠাৎ মাথায় একটা প্রশ্ন এলো, এই তুই গেলে না কেন ওদের সঙ্গে? না, আমার ওই গেমসটা কম্পিউটার স্ক্রিনেই ভালো লাগে। কথাটা বলেই ও আবার জানালার দিকে তাকালো। জানি না এ এত মন দিয়েও বাইরে কি দেখছে। কাহাতক আর বসে বসে একঘেয়ে অবিরাম বর্ষণের ধারার দিকে তাকিয়ে সময় কাটে। ওকে ওর প্রাকৃতিক ঘোরের মধ্যে থাকতে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। করিডোরের শেষের ক্লাসে পৌঁছে দেখি আমার ব্যাচের বেশিরভাগই পিএসপির চারপাশে ভিড় করে আছে। আমিও একটু উকি দিয়ে দেখলাম, বেশ ঝকঝকে জিনিস, তবে আমার জন্য বড্ড দামি। ঘণ্টাখানেক পর বৃষ্টি থামলো। প্রফেসররাও আস্তে আস্তে কলেজে ঢুকতে শুরু করলেন। একজন এসে আমাদের দলটাকে ক্লাসে নিয়ে গেলেন। আমরা সিটে বসলাম তো ঠিকই, তবে গল্পগুজব চলতেই থাকলো। লক্ষ্য করলাম উপেন কিন্তু ওর জায়গায় নেই। কিছুক্ষণ পর ও চুপচাপ ক্লাসে ঢুকে পড়ল। সময় গড়ালো, কিন্তু প্রফেসরদের কোনো পাত্তা নেই। এটা অবশ্য আমাদের জন্য আনন্দেরই কথা, কিন্তু আমাদের কলেজের প্রফেসররা কখনোই লেট করেন না। তাই মনটা একটু খচখচ করছিল। বৃষ্টি থামার পরেও কেন ওরা আসছে না? কেউ কেউ অনেক বুদ্ধি করে আবার বলল, আজ হয়তো ক্লাস আর হবে না। মনে মনে ভাবলাম, ভালোই হলো, এই অলস বর্ষার দিনে কারই বা পড়াশোনা করতে ইচ্ছা করে। কিন্তু আমাদের ক্লাসে কিছু বোকা টাইপের ছাত্র আছে, ওই প্রত্যেক ব্যাচেই যেমন কয়েকজন থাকে, যাদের জিনিয়াস মন পড়াশোনা করার জন্য খালি উসখুস করে। এদের মধ্যে কয়েকজন আমাদের অনেক অনিচ্ছা সত্ত্বেও গেল প্রফেসররা কেন আসছেন না সেটা জানতে। শীঘ্রই ওদের একজন দৌড়ে ফিরে এলো, কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বলল, খুন খুন! কি? কেউ কেউ মারা গেছে পিছনের বাগানে। আর দেরি না করে আমরা সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে দৌড়ে পেছনের বাগানে গেলাম। গিয়ে দেখি ছাত্রছাত্রী আর কলেজের স্টাফদের একটা দুর্ভেদ্য ভিড়। তার মানে অনেকের কাছে খবর পৌঁছে গেছে। ওরা কলেজের পিছনের দেওয়ালের কাছে একটা ঘন ঝোপের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে আর উত্তেজিত গলায় কথা বলছে। এখানে পিছনের বাগানটার একটা ছোট্ট বর্ণনা দেওয়া দরকার। এটা ছিল আমাদের ছাত্রছাত্রীদের অবসর সময় কাটানোর একটা জায়গা। বেশিরভাগ ছাত্রছাত্রী ফ্রি পিরিয়ডগুলোই এখানেই থাকতো, খোলা আকাশের নিচে। জায়গাটা ক্যান্টিনের কাছাকাছি, তাই আরামসে 2-3টে পিরিয়ড বাঙ্ক করে বসে থাকার জন্য আদর্শ স্পট। জায়গাটা আসলে একটা শুকনো সবুজ ঘাসে মোড়া লন, কয়েকটা ফুলের গাছ আর জঙ্গলি ঝোপঝাড় এদিক ওদিকে ছড়ানো রয়েছে। এখন সবাই ভিড় করেছে এমনই একটা ঝোপের চারপাশে। ভিড়টা বেড়ে চলেছে ক্রমশ। প্রথমে আমরা ঠেলে ঠুলে ভিতরে ঢোকার চেষ্টা করলাম কি হয়েছে সেটা দেখার জন্য, কারণ কেউই ঠিকমতো জানে না কি ঘটেছে। চারিদিকে অদ্ভুত প্রশ্ন আর তার থেকেও অদ্ভুত উত্তর ভেসে আসছে চাপা গুঞ্জনের সাথে। এই সত্যি? হ্যাঁ, কেউ মরে গেছে।
শুনলাম চোরের সঙ্গে নাকি কিছু একটা হয়েছে। উফ, ভাবা যায় আমাদের কলেজে এসব হচ্ছে। কে ছিলটা কে? খুনি? চোরটা বলছিস? কোন চোর? আরে বলছি তো খুন হয়েছে। কে করলো? আমি কি খুনিকে চিনি নাকি? আরে মরা মানুষটার কথা বলছি। শুনলাম অনিশা, অনিশা আরোরা। এটা শুনে আমি ভিড় ঠেলে সামনে গেলাম, কিন্তু লাশটা দেখেই পিছিয়ে এলাম ভয়। পেটের ভেতর থেকে সকালে খাওয়া খিচুড়ি আর ডিম ভাজাটা যেন উঠে আসতে চাইলো গলা দিয়ে। হয়তো অনিশাকে চিনতাম বলে। খুব কাছ থেকে না হলেও টুকটাক কথাবার্তা ছিল। ও আমার সিনিয়র, 2 বছরের বড়, কলেজের অন্যতম জনপ্রিয় ছাত্রী। কিন্তু কি করে ওর এমন ভয়ঙ্কর পরিণতি হলো সেটা কিছুতেই ভেবে পেলাম না। অনিশা ঝোপের পাশে পড়ে আছে, সত্যি মরে কাঠ হয়ে গেছে। ওর হলুদ টপ আর চারপাশের ঘাস গাঢ় লাল তরলে ভেসে যাচ্ছে। দেখলাম পেটের গভীর ক্ষত থেকে এখনো চুইয়ে চুইয়ে পড়ছে সেই রক্ত। তবে শুধু রক্ত নয়, ওর শরীরে লেগে আছে অনেকটা কাদাও। পিছনে শুকিয়ে যাওয়া পুকুরটা আজকের বৃষ্টিতে বেশ কর্দমাক্ত হয়ে উঠেছে, আর সেখানেই ডুবে আছে ওর শরীরের বেশ কিছুটা অংশ। রক্তে কাদাতে ল্যাপটালেপটি হয়ে দৃশ্যটা আরও বীভৎস লাগছে। এর মধ্যে আমাদের প্রিন্সিপাল এসে বললেন, কড়া গলায় ভিড়কে ছত্রভঙ্গ করার চেষ্টা করলেন তিনি, কিন্তু কোনো লাভ হলো না। ভিড় বেড়েই চলেছে। কয়েকজন ছাত্রছাত্রী এই দৃশ্য দেখে বেশ অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর পুলিশ এলো। যারা এখনও ঘুরঘুর করছে তাদের জোর করে ভেতরে পাঠালো। রুটিন তদন্ত করে কয়েকটা সাধারণ প্রশ্ন করার পর পুলিশ চলে গেল। ক্লাসরুমে ফিরে দেখলাম ছাত্রছাত্রীরা সবাই আলাদা আলাদা মুডে। অনিশার ব্যাচের লোকেরা সবচেয়ে চুপচাপ, বেশিরভাগ চুপ করে কাঁদছে, কেউ কেউ লাশ দেখে অজ্ঞান হয়ে গেছে। আজকে যেন কলেজের ছাত্রছাত্রীদের থেকে গুজব আর প্রশ্নের সংখ্যাই বেশি। ছাত্ররা একসাথে বসে জোর আলোচনা চালাচ্ছে। এই কাজ কে করতে পারে সেটা নিয়ে নানামুড়ি নানান থিওরি। কলেজ ক্যাম্পাসে খুন তো ছাত্রদের জন্য একটা বিরাট ধাক্কা। তাই সবাই নিজের মতো করে একটা কাল্পনিক ঘটনা সাজানোর চেষ্টা করছে যে অনিশা কিভাবে খুন হলো। সকালের রোম্যান্টিক বৃষ্টির আবহাওয়া আমূল পরিবর্তিত হয়ে এখন কলেজের পরিবেশ বাইরের মেঘলা আকাশটার মতোই থমথমে। শীঘ্রই কলেজ অফিসিয়ালি ছুটি ঘোষণা করলো, যদিও একটাও ক্লাসও হয়নি। আস্তে আস্তে আমরা বেরোতে শুরু করলাম। বেরোনোর মুখে সবাই পিছনের বাগানের দিকে একবার করে চূড়া চাহনিতে তাকালাম। আমিও বন্ধুদের সঙ্গে গেটের কাছে পৌঁছলাম, আর ঠিক তখনই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। উপেন সেন মূল গেটের এক কোণে দাঁড়িয়ে আছে। পিছনের বাগানে দৌড়ে যাওয়ার পর এই প্রথম আমি ওকে দেখলাম। উপেন মনোযোগ দিয়ে দাঁড়িয়ে অনিশার ব্যাচের একটা বন্ধুদের গ্রুপকে দেখছে। ওরা চুপচাপ ফিসফিস করে কথা বলছে, কেউ কেউ এখনো চোখ মুছছে। কিন্তু উপেন গেটে পাহারাদারের মতো দাঁড়িয়ে ওদের মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করছে, মানে যেন কিছু একটা খুঁজছে। ও কেন করছে এটা? মনে হচ্ছে গ্রুপের মধ্যে বোধহয় কাউকে খুঁজছে। ওরা চলে যাওয়ার পর উপেন অন্যদেরও একইভাবে খুঁটিয়ে দেখতে শুরু করলো। অনেকে ওর দিকে তাকালো, কেউ কেউ গাল দিল, কিন্তু ও থামলো না। আমরা ওর এক্সট্রা নজরের তলা দিয়ে গলে পার হয়ে কোনো রকমে পালিয়ে বাঁচলাম সেদিন। পরের দিন স্বাভাবিকভাবেই কলেজে পড়ুয়াদের উপস্থিতি খুব কম। অনিশা আরোরার খুনের খবর সকালের কাগজে বেরিয়েছে, তাই খুব কম ছাত্র আজকে এসেছে। হয়তো বাবা মায়েরাও বেশ ভীত, তাই অনেককেই আসতে দেয়নি। অবশ্য এটা আমার অনুমান। কয়েকজন সাংবাদিক কলেজ গেটের বাইরে ঘুরঘুর করছে, ছাত্রদের ধরে ওই কথা বার করার চেষ্টায়। আমি ঢোকার সময় দেখলাম কয়েকজন আমাকেও পাকড়াও করার তাল করছে, কিন্তু সিকিউরিটি গার্ডরা ওদের ঠেলে সরিয়ে দিল। আজ গাড়ির সংখ্যাও আগের দিনের তুলনায় অনেক বেশি। ভেতরে মাঠ একদম খালি, লনের ওপর একটাও প্রাণী নেই। সাধারণত অন্যদিন ছোটো ছোটো দল মাঠে বসে নিজেদের মধ্যে গল্প করে বা দূরে বসা প্রেমিক প্রেমিকাদের নিয়ে হাসাহাসি করে, কিন্তু এখন কেউ নেই। জায়গাটা মরুভূমির মতো ফাঁকা। কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে, খালি অনেকটা ওই একলা ক্যাকটাসের মতো। অ্যাটেন্ডেন্স প্রায় শূন্য হওয়ায় কোনো ক্লাস হচ্ছে না। কলেজের বাতাসেই
যেন একটা চাপা ভয় আর উত্তেজনা, কিছু একটা আরো ঘটবে এমন একটা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ক্যাম্পাসে। আর কেউ আসবে না মনে হয়। আমি সুমনকে বললাম, ঠিক জানি না, তবে অরিন্দম আসবে। গতকাল বলল ল্যাবে নাকি কী সব কাজ আছে। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম একে অপরের থেকে চোখ ফিরিয়ে। যদিও জানি দুজনেই গতকালের ঘটনা নিয়ে ভাবছি, কথা বলতে চাইছি, কিন্তু শুরু করার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। অবশেষে সুমন কথা শুরু করলো। এই আজকের কাগজ পড়েছিস? হ্যাঁ, পড়েছি, সবই লিখেছে। পুলিশ কাউকে সন্দেহ করছে কি? মানে পুরোটা পড়িনি আমি। এখনো না, কিন্তু পুলিশ যথারীতি লাভ অ্যাফেয়ারের দিকে ইঙ্গিত করছে। ওদের বক্তব্য ওর কোনো এক্স বয়ফ্রেন্ড করেছে। সত্যি পুলিশ এসব কেসে একটু গভীর তদন্ত করার ঝামেলাও নেয় না। ওর ফ্যামিলি কি বলছে? তুই তো জানিস এই কাগজগুলো কিভাবে লেখে। মা বাবা তাদের সন্তানের আকস্মিক মৃত্যুতে হতবাক, ইত্যাদি ইত্যাদি। লোকে এইসব মেলোড্রামা পড়তে ভালোবাসে বলে এসব লেখে, কিন্তু ওর ফ্যামিলি একদম চুপ। সাংবাদিকদেরও বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না, আত্মীয়দেরও কোনো ধারণা নেই কারোর সঙ্গে এমন শত্রুতা ছিল যে খুন পর্যন্ত করে ফেলবে। সুমন কিছুক্ষণ চুপ করে রইল, মনে হচ্ছিল কিছু একটা নিয়ে গভীরভাবে ভাবছে। হঠাৎ বলে উঠল, এটা ভালো না প্রিয়া। মানে কেউ মারা গেলে চারপাশে একটা ভয় ছড়িয়ে পড়ে, আর খুন তো আরও ভয়ঙ্কর, কারণ এটা স্বাভাবিক মৃত্যু নয়। দেখেছিস তো আজ উপস্থিতি কত কম, সবাই ভয় পাচ্ছে, বা হয়তো বাবা মায়েরাই ভয় পাচ্ছে তাদেরকে কলেজে পাঠাতে। হা, এটা বোকামি। শুধু একটা মেয়ের খুন হওয়ার মানে? এইটা নয় যে আরেকটা মেয়ে বা ছেলেও খুন হবে না। কেন বলছিস সেটা? দেখ, ব্যাপারটা এরকম, আমরা জানি না যে কে অনিশাকে খুন করেছে। সম্ভবত খুনি আমাদের কলেজেরই কেউ। হয়তো অনিশার সঙ্গে কোনো ব্যক্তিগত সমস্যার জন্য এটা হয়েছে, কিন্তু যদি খুনির অন্য কোনো কারণ থাকে, কিসের গ্যারেন্টি আছে যে কেউ আর খুন হবে না? আমরা তো এই লোকটা সম্পর্কে কিচ্ছু জানি না। হয়তো কোনো পাগল, সাইকোপ্যাথ, মেয়েদের খুন করতে মজা পায়, বা অন্য কিছু। তুই বড্ড বেশি ডিটেকটিভ গল্প পড়ছিস সুমন। হয়তো পাগলের ব্যাপারটা ভুল বললাম একটু, কিন্তু এটা নিয়ে একেবারেই নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না রে। আমরা সবাই কিন্তু খুব একটা নিরাপদ নয়। আমি আর কিছু বললাম না, কিন্তু ওর কথায় যুক্তি আছে। আমাদের কোনো কারণ নেই এটা ভাবার যে আর কেউ খুন হবে না। এই ক্যাম্পাসে কেউ বা কারা একজন ছাত্রকে খুন করেছে, এটা ভাবলেই পেটের ভিতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। কথা ঘোরানোর জন্য ঘড়ির দিকে তাকিয়ে বললাম, অরিন্দম এখনো এলো না কেন? হয়তো এতক্ষণে ল্যাবে চলে গেছে হবে। আমরা ঠিক করলাম ল্যাব বিল্ডিংয়ের কাছে গিয়ে অরিন্দমকে খুঁজবো। পথে আমাদের আরেক বন্ধু রোহিতের সাথে দেখা হয়ে গেল। আমরা তিনজন মিলে চললাম অরিন্দমকে খুঁজতে। ওখানে কেউ থাকবে বলে মনে হয়? কোথায়? জানিস তো, যেখানে ওকে পাওয়া গিয়েছিল। সুমন একটু ভীতু টাইপের। আমার মনে হলো ও আসলে ওই জায়গাটা এড়িয়ে যেতে চায় যেখানে অনিশার খুন হয়েছিল। হয়তো কিছু প্রফেসর থাকতে পারে, বা পুলিশ আবার এসেছে তদন্তের কাজে। আর কে থাকবে? রোহিত আমার কথায় সায় দিল। চল একবার দেখে আসি, হয়তো কোনো ক্লু পেয়ে যাব। আমি আর সুমন দুজনেই ভ্রু কুঁচকে রোহিতের দিকে তাকালাম। খুনের পর থেকেও এরকমই সব অদ্ভুত সমাধান ভাবছে আর আমাদের বিরক্ত করছে। তুই পিছনের বাগানে যেতে চাস ক্লু খুঁজতে? হ্যাঁ, তাতে কি? দেখিসনি প্রত্যেকটা থ্রিলার মুভিতে খুনি সবসময় কিছু না কিছু ক্লু ফেলে যায়। ভুলে গেছিস নাকি? মাথা মোটা, এটা মুভি নয়। আরে জানি, কিন্তু ভাবতো আমি হয়তো খুনিটাকে ধরে ফেলবো, তোরা আমার সহকারী হতেই পারিস। আমার মন বলছে রে, খুনি নিশ্চয়ই কিছু ফেলে গেছে। এবার ও হয়তো ফিরেও আসতে পারে। আরে মুভিতে খুনি সবসময় ক্রাইম সিনে ফিরে ফিরে আসে ক্লু মুছে ফেলতে, দেখিসনি? পাশ থেকে শুনলাম সুমন গলা দিয়ে আঁক করে একটা শব্দ বার করলো। ও ভয় পাচ্ছে, তাই ওকে আশ্বাস দিয়ে বোঝালাম খুনি ফিরতে পারে না, কারণ ওখানে পুলিশের কড়া নজরদারি আছে। রোহিতকে মুখ বন্ধ করতে বললাম।
আমরা তখন মাঠ পেরোচ্ছি। মাঠ একদম খালি, শুধু কয়েকজন মালি আর নন টিচিং স্টাফ ছাড়া। ল্যাবগুলো মূল কলেজ বিল্ডিংয়ের পিছনে আলাদা আলাদা বিল্ডিংয়ে, আর সেখানে যেতে হলে পিছনের বাগানটা আগে পেরোতে হয়। গিয়ে দেখলাম কে কোথায়, সব ভোভা। পুলিশ চলে যাওয়ায় জায়গাটা এখন একদম শুনশান লাগছে। কালকে জায়গাটা অন্যরকম দেখেছিলাম না? একটু ভাবতে বুঝতে পারলাম খুনের জায়গার চারপাশে যে পুলিশের হলুদ লাইন থাকে সেটাও সরিয়ে ফেলা হয়েছে। যাই হোক, আমরা বাগান পেরিয়ে ল্যাবে পৌঁছালাম। দেখি সব ঘর তালাবন্ধ, কেউ নেই, শুধু কেমিস্ট্রির প্রফেসর মিস্টার গড়াই ছাড়া। অরিন্দম এখনো আসেনি। ওখানে ওকে না পেয়ে আমরা ঠিক করলাম ক্লাসে ফিরে ওখানেই না হয় বসবো, যদি প্রফেসর কেউ আসে। আমরা ফেরার পথ ধরলাম। পিছনের বাগানে ফিরে এসে একটা অদ্ভুত দৃশ্য দেখে তিনজনেই থমকে দাঁড়িয়ে গেলাম। অনিশাকে যে একটা মরা কাদা মাখা ডোবার কাছে পাওয়া গিয়েছিল তা তো আগেই বলেছি। ওপেন দেখলাম তার পাশে হাঁটু গেড়ে বসে আছে আর একটা চামচ দিয়ে কাদা জলটা নাড়ছে। আমাদের সে দেখতে পেল না, খুবই মন দিয়ে কাজ করে যাচ্ছে। ধীরে ধীরে জল আর কাদা সরিয়ে চামচ ভর্তি করে কাদা তুলে চোখের কাছে নিয়ে গিয়ে দেখছে, তারপর আবার ঢেলে দিচ্ছে। আমরা ওর কাছে গেলাম। দেখেছিস? দেখ দেখ। এই, তুই এখানে কি করছিস? রোহিত উপিনকে জিজ্ঞাসা করল। কোনো উত্তর না পেয়ে সে একটু রেগে গিয়ে বলল, পাগল নাকি? এই এই, তুই কি বোকা নাকি অন্ধ? এই কেন রে তুই শালা? হঠাৎ ওপেন চশমার উপর দিয়ে রোহিতের দিকে তাকালো, আর রোহিত মাঝপথে থেমে গেল। এখন দেখলাম ওপেনের মুখে একটা অদ্ভুত ভাব এসেছে, যা আগে কখনো দেখিনি। ওর চোখ, যা সাধারণত ঢিমে আর আলোহীন, এখন ভাঙা কাঁচের মতো ধারালো আর বরফের মতো ঠান্ডা। মুখের নির্বিকার ভাবটা বদলে স্পষ্ট রাগ ফুটে উঠেছে, কিন্তু এটা শুধু এক মুহূর্তের জন্য। তারপর উপেন সেন আবার পুরনো রূপে ফিরে গেল। ও রোহিতের দিকে অগোছালো হেসে বলল, কিরে, বললি না কোনটা? হ্যাঁ, বলে আবার কাদা জল নাড়তে শুরু করলো। কি করছিস কি তুই? ব্যাঙাচি ধরছিস? খারাপ আইডিয়া। এমনি তো ব্যাঙাচি ধরা যায় না, আর আমি ব্যাঙাচি ধরছিও না। কিন্তু কি করছিস উপেন? উপেন কিছুক্ষণ উত্তর দিল না, কাজ চালিয়ে গেল। তুই পাগল উপেন সেন, তুই পাগল। উপেন একটু হাসলো, আর এক সেকেন্ডের জন্য ওর চোখে একটা চমক দেখলাম, কিন্তু পরক্ষণেই সেটাও মিলিয়ে গেল। কিছু না। কিছু না মানে? গতকাল এখানে একটা মেয়ের খুন হয়েছে, তোর এখানে থাকা উচিত না। আচ্ছা, তা সেই যুক্তিতে তো তোদের তিনজনেরই এখানে থাকার কথা নয়। এই শোন, তুই একদম আমাদের বলবি না কি করবো না কি করবো। আমরা এসছি ক্লু খুঁজতে। হঠাৎ রোহিতের চোখ মুখ নতুন কিছু একটা আবিষ্কারের আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে, তারপর লাফাতে লাফাতে উত্তেজিত হয়ে চেঁচাতে শুরু করলো। এই এই ও ক্লু মুছে ফেলতে চাইছে। ও ক্লু খুঁজছে। বলেছিলাম ক্লু থাকবে। ইস সালা, যদি একটু আগে আসতাম। এই উপেন, দেখা কি পেয়েছিস? দেখা। রোহিত উপেনের কাছে দাবি করল। উত্তরে উপেন ওর খালি কাদামাখা হাত তিনজনের সামনে মেলে ধরল। ও আমাদের তিনজনকে কিছুক্ষণ দেখল, তারপর অপ্রত্যাশিতভাবে হাসতে শুরু করলো। হাসিটা খুব একটা প্রকৃতিস্থ মানুষের মতো লাগলো না, কিন্তু আমরা আর কিছু বলার আগেই পাগলের মতো হাসতে হাসতেই উপেন সেন সেখান থেকে চলে গেল। সেদিন সন্ধ্যায় আমরা গ্রুপের সবাই গোল পার্কের কাছে একটা ক্যাফেতে দেখা করলাম। সুমন, রোহিত আর আমি অন্যদের সেদিন সকলের ঘটনা বললাম। উপেনের অদ্ভুত ব্যবহারের কথা বলতে বলতে মনে পড়ল, খুনের দিন যখন উপেন গেটের কাছে দাঁড়িয়ে সবাইকে দেখছিল, ওর প্যান্ট আর বুটে কাদা লেগেছিল। সেই তথ্যটাও দিলাম অন্যদের। রিচা আমাকে জিজ্ঞাসা করলো, তাহলে বলছিস ওর বুট কাদা মাখা ছিল? হ্যাঁ, এই ইনফরমেশনটাই তো সবটা জলের মতো পরিষ্কার করে দিচ্ছে রে। উপেনই খুনি, আমি শিওর।
আরে ঠিক তা নয়, সারা দিন বৃষ্টি হচ্ছিল, যে কারো জুতো কাদামাখা হতে পারে। এই আমারও মনে হচ্ছে প্রিয়া ঠিক বলেছে। এটা গুরুতর ব্যাপার, আমরা এমনি এমনি কাউকে এরকমভাবে অভিযুক্ত করতে পারি না। হ্যাঁ, আর উপেনকে দেখে কি মনে হয় ও কাউকে খুন করতে পারে? মুখ দেখে কাউকে বিচার করা যায় না, জানিস তো। কে জানে, আমার মনে হয় উপেনটা স্বাভাবিক নয়। আমি দেখেছি ও কখনো কখনো অদ্ভুতভাবে লোকজনকে দেখে, জানিস তো, যেন কিছু মাপছে। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি। কিন্তু তবু রোহিত, আমার মনে হয় না। এই শোন, তুই বোকাটাকে ডিফেন্ড করা বন্ধ করতো। আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল ওর মাথায় একটু নির্ঘাত ছিট আছে, আর এখন বলছিস ও জুতো কাদা মাখা। যদিও এটা কিছু প্রমাণ করে না, তবু একটা কথা বলতো, বৃষ্টি থামার পরে যখন আমরা সবাই ক্লাসে গেলাম, উপেন কিন্তু ছিল না, কিছুক্ষণ পরে এলো। কোথায় ছিল? প্রিয়া, সেদিন সকালে তুই শিওর ওকে দেখেছিলি জানলার দিকে তাকিয়ে থাকতে? হ্যাঁ দেখেছি, ওই তো বললো কোথায় তোরা আছিস। হ্যাঁ, একটু অন্যমনস্ক লাগছিল কি? আমি ভাবলাম কিভাবে দুবার ডাকতে হয়েছিল উত্তর পাওয়ার আগে। হ্যাঁ বুঝেছি। রোহিত টেবিলে প্রবল বেগে একটা ঘুষি মারল। বুঝেছি, উপেন অনিশার জন্য অপেক্ষা করছিল, ওকে আসতে দেখেই বাইরে গেল, খুনটা করে বডিটা ফেলে রেখে ক্লাসে আবার ফিরে এসে বসলো এমনভাবে যেন কিচ্ছু হয়নি। কি ডেঞ্জারাস। এটাই হচ্ছে ঘটনা, বুঝলি? ভালো অনুমান, কিন্তু প্রমাণ করতে পারবি না। যদি পারি? আমরা সবাই ওর দিকে তাকালাম, আর ও বলে চলল, দেখ, আমি বলছি না উপেন সেনই খুনি, কিন্তু কেউ তো আনিশা আরোরাকে খুন করেছে। তাহলে আমরা কেন ফ্যাক্টস জোগাড় করে প্রমাণ করব না সেটা? শেষমেশ যে করেছে সে আমাদের জন্যও খতরনাক হতে পারে। কে জানে পরের টার্গেটটা কে হতে পারে? হয়তো আমাদের মধ্যেই কেউ। আরও বড় কিছু ঘটনা ঘটার আগে খুনিকে ধরতে পারলে ভালো হয় না? আমার মনে হয় না। আরে তুই বুঝছিস না, যদি আমরা ওকে পুলিশের আগে ধরি, আমরা হিরো হয়ে যাব। সুমন কিন্তু উত্তর দিল না, আবার বাইরের দিকে তাকালো। এবার অনুজ কথা বলল, শোনো, আমি তো সত্যিই বুঝতে পারছি না কেন আমরা এটা নিয়ে আলোচনা করছি। একটা মেয়ে খুন হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের ভূমিকাটা এখানে ঠিক কি? আমরা তো ডিটেকটিভ নই, পুলিশও না। তাহলে আমরা কেন এত ভেবে মরছি যে কে মেয়েটাকে খুন করেছে? আচ্ছা অনুজ, তুই এতটা নির্মম কি করে হতে পারিস রে? একটা মানুষ খুন হয়েছে, কোনো পোকামাকড় নয়। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস যে এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামানো আমাদের জন্য একটু রিস্কি, কিন্তু এই দাঁড়া, 1 মিনিট। কে বলেছে এটা আমাদের ব্যাপার নয়? আমাদের কলেজের একজন ছাত্রী ক্যাম্পাসে খুন হয়েছে, কোনো নিশ্চয়তা নেই কিন্তু যে খুনি আরেকটা খুন করবে না। হ্যাঁ, যদি ও কোনো সাইকো কিলার হয়, যদি খুনি আমাদের মধ্যে আরেকজনকে আক্রমণ করে, যদি আমাদের মধ্যে কেউ পরের টার্গেট হয়, তাহলে তো আমাদের দায়িত্ব বর্তাচ্ছে যে আমরা খুনিকে ধরি। হ্যাঁ, স্পিচটা ভালো, কিন্তু যা বলছিলাম, যদিও এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর বিষয় নয়, তবু রোহিত যা বলল তা একেবারে উপেক্ষা করাও কিন্তু যায় না। খুনি যেই হোক আবার আঘাত করতে পারে, তাই আমরা যদি ঠিক তদন্তের মতো করেও অনুসন্ধান নাও করি, তবু সবার একটু সতর্ক থাকা উচিত। এই শোন, কলেজে থাকার সময় আমাদের সকলকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। আমারও তাই মনে হয়। হ্যাঁ, সে যাই হোক, ভালো। রোহিত উত্তর দিল। ওর মুখ দেখে বুঝতে পারলাম আমাদের এইভাবে নির্লিপ্ত থাকার ব্যাপারটা মোটেই পছন্দ হয়নি ওর। যদি তোরা সবাই বলিস তাহলে তাই হবে। কি বলিস প্রিয়া? আমার মনে হয় রিচা ঠিক বলেছে, আমাদের কিন্তু চোখ কান খোলা রাখা উচিত। এরপর আমরা আরও কিছুক্ষণ বসে রইলাম। কফির কাপে চুমুক দিতে দিতে টুকটাক আড্ডা চলল ঠিকই, কিন্তু জমলো না। রোহিত এখনও খুনির সম্পর্কে অবাস্তব আইডিয়া দিচ্ছে, বাকিরা ওর সঙ্গে সবাই তর্ক করছে, কিন্তু আমি অন্য কিছু নিয়ে ভাবছিলাম। হঠাৎ একটা জিনিস মাথায় এলো, খুনের দিনের কথা। সেদিন কিছু একটা লক্ষ্য করেছিলাম যেটা তখন অদ্ভুত লেগেছিল, কিন্তু এখন মনে করতে পারছি না। যতই চেষ্টা করি দিনটাকে চোখের সামনে আরেকবার প্রত্যক্ষ করার, সেই বিশেষ ঘটনাটা যেন বারবার সিনেমার রিলের মতো চোখের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, কিছুতেই ধরতে পারছি না। কিছুক্ষণ পর আমরা সবাই ক্যাফে থেকে বেরিয়ে বাড়ির পথ ধরলাম। কথা রইল
পরের দিন কলেজে সবাই দেখা করব। বাড়ি ফেরার পথেও আবার চেষ্টা করলাম কি দেখেছিলাম সেটা ভাবতে, কিন্তু না, সেরকম কোনো লাভই হলো না। রাত বোধহয় তখন 2টো হবে। হঠাৎ ঘুম ভেঙে গেল। একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে আমি একটা পার্কে ঘুরছি, চারপাশে ধোঁয়াশার মতো কুয়াশা, স্পষ্ট দেখতে পাচ্ছি না কিছুই। তারপর হঠাৎ দেখলাম কুয়াশার মধ্যে থেকে একটা হাত কোথা থেকে যেন উদয় হলো, সেটাতে ধরা একটা শান দেওয়া তীক্ষ্ণ ছুরি। সবাই দেখলাম হাতটা শূন্য থেকে আমার দিকেই নেমে আসছে। মৃত্যু ভয়ে চোখ বন্ধ করতেই ঘুমটা ভেঙে গেল। ধরপড়িয়ে বিছানায় উঠে বসে একটু স্বস্তি পেলাম। বুকটা এখনো ধুকপুক করছে, খুব অস্থির লাগছিল। মনে হয় কলেজে এইসব ঘটনা দেখার আর সেগুলো নিয়ে এত আলোচনা করার ফলেই খুন হওয়ার ভয়টা আমার মধ্যেও ঢুকে গেছে। অনিশার আকস্মিক খুন আমাদের কলেজের সব ছাত্রছাত্রীর মধ্যে একটা মৃত্যুর ফোবিয়া ছড়িয়ে দিয়েছে। পেটের ভেতরটা একটু গুলোচ্ছে। একটা অন্যরকম অনুভূতিতে বিছানা ছেড়ে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। বাদামি রঙের মেঘলা আকাশের ফাঁক দিয়ে ছেঁড়া পার্চমেন্ট পেপারের মতো হলুদ চাঁদ আমার দিকে তাকিয়ে আছে। চাঁদের চারপাশে কয়েকটা ধূসর পাতলা মেঘ ভাসছে। সেই জন্যই কি এত অদ্ভুত রহস্যময় লাগছে ওকে? কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, একটা ভেজা বাতাস বইছে, যেন পুরো পৃথিবীটাই ভারাক্রান্ত। সব কিছু অস্বাভাবিক চুপচাপ। কয়েকটা কুকুর ঘুরঘুর করছে, মাঝে মাঝে ডেকেও উঠছে। আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম। হৃদস্পন্দনটা একটু স্বাভাবিক হলো বলে মনে হলো। তারপর গত 2 দিনের ঘটনা মনে মনে টিভির চ্যানেল পাল্টানোর মতো একটা একটা করে ঘুরিয়ে দেখলাম। অনিশাকে কে খুন করতে পারে? কলেজের ভিতরের কেউ, না বাইরের? যে কেউ হতে পারে। যদি খুনি আমাদের কলেজের ছাত্র হয়, তাহলে তো অনিশাকে পিছনের বাগানে নিয়ে গিয়ে খুন করতে কোনো সমস্যা হতো না। আর পুলিশের জন্য তাহলে খুব কঠিন কাজ। কলেজের এতজন পড়ুয়ার মধ্যে কে করেছে সেটা কি করে খুঁজে বার করবে ওরা? আরও আছে, মানে হয়তো কোনো ছাত্র নয়, কলেজের স্টাফদের মধ্যে কেউ হতে পারে। আচ্ছা, প্রফেসররা কেউ নয় তো? হতেই পারে। মানে সেরকম কেউ অপরাধী হলে তো কাজ আরও শক্ত হবে। ভাবতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। আবার এটাও ঠিক যে খুনি বাইরের থেকেও আসতে পারে। আমাদের কলেজের সীমানা দেওয়াল খুব তো উঁচু নয়, সহজে ওঠা যায়। আর ল্যাবের কাছে পিছনের দেওয়ালে একটা বিরাট ফাটল আছে, যেটা অনেক ছাত্র ক্লাস ফাঁকি দেওয়ার জন্য ব্যবহারও করে। খুনি হয়তো সেদিক দিয়ে এসেছে। আরেকটা প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, অনিশাকে কেন খুন করা হলো? ও তো আমাদের মতোই একজন ছাত্রী। ওর জীবনে কি এমন ঘটেছে যে কেউ ওকে চিরতরে সরিয়ে দিতে চাইল? ও কি কোনো খারাপ সঙ্গে জড়িয়ে পড়েছিল, বা অন্য কিছু যা আমাদের সবার ধারণার বাইরে? যতই ভাবলাম একটা জিনিস স্পষ্ট হয়ে উঠল, অনিশা নিশ্চয়ই খুনিকে চিনত। আর সেজন্যই ওকে দেখা করতে পিছনের বাগানে ডেকে পাঠিয়ে খুন করাটা এতটা সহজ ছিল। নইলে বাকিরা সবাই ভিতরে থাকতে এত বৃষ্টিতে সেখানে গিয়ে দাঁড়ানোর কোনো মানেই হয় না। কিন্তু এটাই তো একমাত্র প্রশ্ন নয়, প্রশ্ন তো অনেক। তারপর রোহিতের কথা মনে পড়ল। ওর ধারণা উপেন খুনি, কিন্তু আমি কল্পনাও করতে পারছি না উপেন এমন কিছু করবে। জানি ও একটু উদ্ভট, কিন্তু ওর ব্যবহার আর সামগ্রিক চেহারা দেখে মনে হয় বেশ ভালো ছেলে। যদিও মাথায় ছিট একটু থাকলেও থাকতে পারে। আর তাছাড়া ও বেশ বুদ্ধিমান ছাত্র, আমাদেরই ব্যাচে পড়ে। কিন্তু অনিশাকে আমাদের থেকে খুব খুব একটা বেশি চিনত বলে তো মনে হয় না। মেয়েদের সঙ্গে তো বিশেষ কথাও বলতো না খুব দরকার ছাড়া। তাহলে কেন ওকে খুন করবে? কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না। কিন্তু তাহলে খুনের জায়গায় কি করছিল? সেদিন ওর ব্যবহারটা সত্যি বেশ সন্দেহজনক লেগেছিল। তবুও
তবুও এখন অনেক প্রশ্ন বাকি, আর কোনোটারই কোনো উত্তর নেই। অগত্যা আমার ক্লান্ত মাথার উপর আর বেশি জোর না খাটিয়ে আমি ঠিক করলাম এবার ঘুমোতে যাব। সেই ফ্যাকাশে চাঁদ এখন লোমশ মেঘে একদম ঢাকা পড়েছে, শুধু একটা ভুতুড়ে হলদেটে আলো ছড়িয়ে আছে চারপাশে। আবার আমার ঘুম পাচ্ছে। ঘরে ফিরে শুয়ে পড়লাম। কয়েক মুহূর্তের মধ্যে ঘুমের অতলে তলিয়ে গেলাম। কয়েকদিন পর প্রিন্সিপাল অ্যাসেম্বলি হলে অনিশার খুন নিয়ে কিছু কথা বললেন। উনি বললেন, পুলিশ অটোপসির পর অনিশার মরদেহ ওর পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। প্রাথমিক তদন্ত আর অটোপসি রিপোর্ট বলছে ওকে ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, সম্ভবত ছুরি। এগুলো অবশ্য নতুন কিছু তথ্য না, সকালের কাগজে সবই লিখেছে, তাই এগুলো সবই আমরা জানি। প্রিন্সিপাল যদিও বললেন, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই, কলেজের সিকিউরিটি আরও কড়া করা হবে, ঠিক আছে? কোনো লাভ নেই। যদি কেউ খুন করতে চায় সে তো করবেই, আগে খুনির মোটিভটা জানা খুব দরকার, না হলে শত চেষ্টাতেও আরও একটা দুর্ঘটনা আটকানো যাবে না। যাই হোক, এই ঘটনাকে কেন্দ্র করে কলেজে ছুটি ঘোষণা করলেন প্রিন্সিপাল। আজকে অনিশার শ্রাদ্ধ। ওর বন্ধুরা বেশিরভাগ ওর বাড়ি গেল শেষ শ্রদ্ধা জানাতে। দেখলাম আমার কোনো বন্ধু আসেনি সেদিন। কিছুক্ষণ ক্যাম্পাসে ঘুরলাম, তারপর ক্যান্টিনে গেলাম। একটা মাটন চপ খেতে খেতে রান্নার লোকের অভিযোগ শুনলাম যে কিভাবে ক্যান্টিনের রান্নাঘর থেকে বাসনপত্র হারাচ্ছে। খাওয়া শেষ করে বেরোতে যাব, দেখি উপেন কলেজের বাউন্ডারির কাছে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে ওপরের দেওয়ালের দিকে তাকিয়ে আছে। একটু কৌতূহল হলো, তাই ওর দিকে এগিয়ে গেলাম। হাই, কিন্তু ও উত্তর না দিয়ে দেওয়াল বরাবর হাঁটতে শুরু করলো। আমিও পিছু নিলাম। আজকে ওয়েদারটা একটু ভালো, তাই না? একটা কলম দিয়ে দেওয়ালের ইট খোঁচাতে খোঁচাতে ও বলল। কথাটা শুনেই আমি বিরক্ত বোধ করলাম, কেন আমাকে উপেক্ষা করছে। তাই আমি একটু রেগে গিয়ে বললাম, আমি তোর সঙ্গে কথা বলছি মনে হয়। অবশেষে আমার দিকে ফিরে বলল, আমিও শুনছি মনে হয়। তোকে দেখে তো তা মনে হচ্ছে না, আর তুই এখানে কি করছিস? এই প্রশ্নটা একটু বেশি ব্যবহার হয়ে যাচ্ছে না? মানে এই সেদিন পুকুরের কাছে প্রায় একই প্রশ্ন করেছিলি। উত্তরে উপেন আমার দিকে তাকালো। ভাবটা অনেকটা যেন আমি একটা ছোট বাচ্চা আর ওর কাছে দামি কোনো খেলনা চেয়েছি। ওর ঠোঁটে একটা বাঁকা হাসি দেখা দিল, কিন্তু মুখে কিছু কিন্তু বলল না। আবার দেওয়াল পরীক্ষা করতে শুরু করলো। এবার কিন্তু আমার বেশ বিরক্ত লাগছিল। আমি এখানে এসে এই মানুষটার সাথে ক্রমাগত আলাপ জমানোর চেষ্টা করছি, আর ও উত্তর দেওয়ার কোনো রকম সদিচ্ছাও প্রকাশ করছে না। আমার মাথা রাগে গুলিয়ে গেল। জানি না কেন, কিন্তু ফস করে বলে ফেললাম, দেখ, সবাই মনে করছে তুই করেছিস সেটা। কি করেছি? তুই অনিশাকে খুন করেছিস। কথাটা বলেই নিজেকে খুব বোকা মনে হলো, আর সেই সঙ্গে ভিতরে বোধ করলাম একটা সন্দেহ আর ভয়ের ছোঁয়া। যদি উপেন সত্যি খুনি হয়, তাহলে আমি একটা খুব বোকামি করলাম। আমি ওর দিকে তাকালাম। ওর মুখে ভ্রুকুটি এসেছে, বিহ্বল লাগছে, কিন্তু তারপর মুখের থেকে সব মেঘ সরে গেল। পরিবর্তে সেই হালকা বাঁকা হাসি ফিরল। কে মনে করেছে আমি অনিশাকে খুন করেছি? আরে বেশিরভাগ ছাত্র। আমি একটু ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। তাই সত্যিটাই বেরিয়ে গেল। রোহিত মনে করেছে তুই খুনি। সত্যি আমি জানতামও না যে রোহিত ভাবতেও পারে। যাই হোক, শুনে ভালো লাগলো যে ওর মাথার মধ্যে আদৌ একটু গিলু আছে। সত্যি করে বল, এটা কি তোর কাজ? তুই সত্যিই বোকামি করছিস, তাই না প্রিয়া? কি করে মনে করলি আমি অনিশাকে খুন করেছি? সেদিন তুই আমাকে ক্লাসে দেখেছিস, রাইট?
তোর কি একবারও মনে হয়েছে যে আমি ওই মেয়েকে খুন করতে যাচ্ছি? আরে রোহিত আর অন্যরা। আরে রোহিত যা বলবে তুই তাই বিশ্বাস করবি? ওর মাথায় শুধু গোবর পোড়া আছে। ও তো খুনিকে খুন করতে দেখলেও চিনতে পারবে না। আমি বোকার মতো বললাম, আর অন্য কিছু বলার ছিল না। যাই হোক, এখানে উপেন ঠিক বলেছে, রোহিত সত্যি বোকা, আর আমরা কিন্তু সেটা সবাই জানি। কিন্তু ও আমার বন্ধু, তাই উপেনের অপমানের প্রতিবাদ করাটা আমার নিজের দায়িত্ব বলে মনে হলো। তোর অধিকার নেই ওকে অপমান করার, ও তোর থেকে অনেক ভালো। তোর মতো এরকম সন্দেহজনকভাবে দেওয়াল পরীক্ষার কাদা নিয়ে ঘাঁটাঘাঁটি করে না। আর তুই তো চুরিও করেছিস। ক্যান্টিনের রান্নার লোক আজকেই বলছিল চামচ আর প্লেট ফিট হারাচ্ছে। বাজি ধরে বলতে পারি তুই সেই চামচটা চুরি করেছিস। ওটা দিয়েই তো সেদিনকে কাদা নাড়ছিলি। আর আর খুনের দিন আমরা যখন ক্লাসে ফিরলাম, কই তখন তো তুই ছিলি না? কোথায় গিয়েছিলি? অদ্ভুতভাবে উপেন হঠাৎ খুব স্থির চোখে কি একটা পর্যবেক্ষণ করতে লাগলো, আর বিড়বিড় করে নিজের মনেই বলল, তাহলে এই ব্যাপার। কি ব্যাপার? না কিছু না। প্রথমত আমি চামচটা চুরি করিনি, সেদিন লাঞ্চের জন্য বাড়ি থেকে এনেছিলাম। আর দ্বিতীয়ত সেদিন তোরা যখন ফিরলি আমি বাথরুমে গেছিলাম। আর কিছু? আর সেদিন পুকুরে কেন মাছ ধরছিলি সেটা বল। এই দেখ, এই বাজে তর্কটা করে কোনো লাভ হচ্ছে না, বুঝলি তো? আমি বলছি আমি অনিশাকে খুন করিনি। আসলে আমি চেষ্টা করেছি কে করেছে সেটা বার করতে। আর একটা প্রচণ্ড আওয়াজ উপেনকে মাঝপথে থামিয়ে দিল। শব্দটা কলেজের পিছনের দিক থেকে এসেছে, ল্যাবের কাছে। আর দেরি না করে উপেন দৌড়াতে শুরু করলো সেই দিকে। আমি 1 সেকেন্ড ইতস্তত করে ওর পিছু নিলাম। প্রফেসররাও বিস্ফোরণের আওয়াজ শুনেছেন। দেখি ওরাও ল্যাবের দিকে ছুটে আসছেন। সেখানে পৌঁছে দেখলাম কেমিস্ট্রি ল্যাবের জানলা থেকে ঘন দুর্গন্ধযুক্ত একটা ধোঁয়া বেরোচ্ছে। উপেন, আমি আর কয়েকজন শিক্ষক ভিতরে ঢুকলাম কি হয়েছে দেখতে। ল্যাবে ঢুকতেই টেস্ট টিউব আর বিকারের টুকরো জুতোয় চাপা পড়ে কুড়মুড় করে উঠল। ঘরের মধ্যে জমে থাকা ঘন অ্যাসিডের গন্ধে মাথাটা বো করে ঘুরে গেল। সেই ধাক্কা সামলাতে না পেরে আমি একটা ভাঙা যন্ত্রের টুকরোয় হোঁচট খেয়ে পড়তে যাব, তখনই উপেন আমার কবজি চেপে ধরে আমাকে সামলে নিল। বাইরে থেকে খেয়াল করেছিলাম ল্যাবের ভিতরে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। দরজা খোলার ফলে এখন সেটা এসে ঝাপটা মারছে নাকে মুখে। চোখটা বেশ জ্বালা করছে, দেখতেও পাচ্ছি না কিছু। সামনে প্রিন্সিপাল স্যার আর দুজন স্টাফ পোড়া র্যাক আর যন্ত্রপাতির স্তূপ সরিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন। উপেন আমার হাত এখনও চেপে ধরে সাবধানে হাঁটছে। ওর হাতের শক্ত আঁটুনিটা কবজির উপরে অনুভব করে বুঝতে পারলাম ও খুব সতর্ক। হঠাৎ প্রিন্সিপাল স্যার কিছু একটা দেখে দাঁড়িয়ে গেলেন। পরের মুহূর্তেই শুনলাম ওর বুক ফাটা আর্তনাদ। ও নো, প্রফেসর গড়াই! ইতিমধ্যে বিস্ফোরণের আওয়াজ পেয়ে আরো কয়েকজন প্রফেসর আর পড়ুয়া সেখানে এসে পৌঁছেছে। চিৎকার শুনে তারা সবাই ধীরে ধীরে সামনে গেল। আমরাও এগোলাম। ধোঁয়ার ভাঙা কাচের আস্তরণ ভেদ করে যে দৃশ্যটা চোখের সামনে দেখলাম, সেটার জন্য বোধহয় মানসিকভাবে আমরা কেউই প্রস্তুত ছিলাম না। প্রফেসর গড়াই মেঝে পড়ে আছেন। ভাঙা আর পোড়া ল্যাব যন্ত্রের টুকরোয় শরীরের অনেকটা অংশ ঢাকা পড়েছে। ওর মুখ বিস্ফোরণে পুড়ে কালো হয়ে গেছে। পোড়া হাতটা উল্টে পড়ে আছে চেয়ারের উপর। সম্ভবত সেখান থেকেই পড়েছেন। প্রিন্সিপাল স্যার সামনে গিয়ে ওর ওপর ঝুঁকে পড়লেন। এখনো শ্বাস নিচ্ছেন? মিস্টার দত্ত, প্লিজ অ্যাম্বুলেন্স ডাকুন। মিস্টার দত্ত আমাদের কলেজের অ্যাকাউন্টেন্ট। প্রিন্সিপালের সাথেই ঘরে ঢুকেছিলেন। প্রিন্সিপালের নির্দেশ পালন করতে দৌড়ে বেরিয়ে গেলেন। বাকি শিক্ষকরা মিলে মিস্টার গড়াইকে ধ্বংসস্তূপ থেকে কোনো রকমে টেনে বার করলেন। লক্ষ্য করলাম ওকে তুলতে গিয়ে ওর নেতিয়ে পড়া হাত থেকে একটা কলম মাটিতে পড়ে গেল। স্টুডেন্টস প্লিজ, তোমরা এখান থেকে চলে যাও। এটা একটা ক্রাইম সিন, পুলিশকে খবর দেওয়া হয়েছে, ওরা এক্ষুনি এসে পড়বে। আমরা অগত্যা বেরিয়ে এলাম। এমনিতেও ধোঁয়ায় আমার দম বন্ধ হয়ে আসছিল। বেরোনোর আগে উপেন হঠাৎ হোঁচট খেয়ে মাটিতে পড়ল। আমি ধরতে যাচ্ছিলাম ওকে, ও নিজেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। ল্যাব থেকে বেরিয়ে হাফ ছেড়ে বাঁচলাম। বুক ভরে একটা দম নিলাম। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা মনে পড়তে একটা অস্বস্তিও হলো ভিতরে। আমি ছাড়া বাকি পড়ুয়ারাও যে এই দ্বিতীয় ঘটনাটার বেশ চিন্তিত, সেটা বলাই বাহুল্য। বেরোনোর সময়
পুরো কিছু কথা কানে এলো। অনেকে বলা বলি করছে যে এই সব ঘটনা নাকি কলেজের নাম খারাপ করার জন্য বাইরের কেউ ঘটাচ্ছে। ঘটনা প্রবাহের আকস্মিকতায় উত্তেজনা একেবারে তুঙ্গে। আমি আর উপেন উত্তপ্ত আলোচনার মধ্যে ঢুকলাম না। ওই দম বন্ধকর ধোঁয়ার মধ্যে মাথাটা এখনো ঝিমঝিম করছিল। উপেনের দেখলাম কোনো হেলদোল নেই। ও ক্রমাগত বিড়বিড় করছে আর চারপাশে কি যেন খুঁজে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এলো। মিস্টার গড়াইকে হাসপাতালে নিয়ে গেল। ছাত্রদের কলেজ থেকে বাড়ি চলে যেতে বলা হলো। উপেনের সঙ্গেই রাস্তায় বেরোলাম আমি। একটা চায়ের দোকান থেকে 2 কাপ চা নিলাম। ও এখনো মনে মনে একটা কিছু ভাবছে। অন্য ছাত্রছাত্রীরা নিজেদের মতো বেরিয়ে গেল গল্প করতে করতে। সেদিকেই তাকিয়েছিলাম, হঠাৎ উপেন আমাকে বলল, চাটা না ভালো না, জানিস তো। আমার মাথাটা ধরে গেল। তোর ওই ঘরে ঢোকার পর থেকে শরীরটা জুত লাগছে না। একটু তাজা বাতাস দুজনেরই ভালো লাগবে। চল চিলড্রেন্স পার্কে যাই। আমাকে উত্তরে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে পার্কের দিকে হাঁটতে শুরু করলো। আমার হাতে সেরকম কোনো কাজ ছিল না। ভাবলাম ক্ষতি তো নেই, যাই সঙ্গে। ওর পিছন পিছন আমিও হাঁটা লাগালাম। আগের খুনের দিনটাতে খুব মেঘ ছিল আকাশে। আজকে কিন্তু আকাশ মেঘমুক্ত, উজ্জ্বল। তাই পার্কে বেশ জনসমাগম হয়েছে। উপেন আর আমি একটা পরিষ্কার দেখে বেঞ্চি খুঁজে সেখানে বসলাম। আচ্ছা, তোর কি মনে হয়? কি নিয়ে? একটু আগে যা ঘটতে দেখলি সেটা নিয়ে। দেখ, কি বলবো জানি না। আমাদের কলেজে এটা কি হচ্ছে? প্রথমে অনিশা খুন হলো, তার কয়েকদিনের মধ্যে মিস্টার গড়াই ল্যাবে এরকম অ্যাক্সিডেন্টের মধ্যে পড়লেন। আমার মনে হয় না অন্যরা ঠিক বলছে, কেউ কলেজটার নাম খারাপ করতে চাইছে। হতেও পারে, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা অন্যরকম, জানিস তো। আর ল্যাবের সেই বিস্ফোরণটা কোনো অ্যাক্সিডেন্ট তো ছিল না। কেন বলছিস সেটা? হ্যাঁ, পরে বোঝাবো। তোর সাথে অন্য একটা জরুরি কথা আছে। আমি অনিশাকে খুন করিনি, সেটা তুই জানিস। আর আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তুই ওই মুহূর্তের জন্য বিশ্বাস করিসনি যে আমি ওকে খুন করতে পারি। কি করে জানলে? বেশ অবাক লাগলো আমার। উপেন এইভাবে আমার মনের কথা বলে দিল কিভাবে? উপেন এবার একটু হেসে আমার দিকে তাকালো। ওই সব জানতা হাসিটা আমি আগেও দেখেছি। যেভাবে এইটা জানি যে বিস্ফোরণটা ছিল গড়াইকে খুন করার চেষ্টা। হ্যাঁ, তাই ছিল। কি? আর অনিশাকে যে খুন করেছে সেই গড়াইকেও খুন করতে চেয়েছে। দেখ, আমার কিন্তু মনে হয় না দুটোর মধ্যে কোনো যোগ আছে। অনিশা কেন খুন হলো জানি না, আর গড়াইয়ের ব্যাপারটাও এখনও আমরা কিন্তু কেউ জানি না। অ্যাক্সিডেন্ট নাকি ফাউল প্লে আছে? তাহলে দুটোর মধ্যে লিঙ্কটা করছিস কিভাবে তুই? দেখ, মানে যদি ধরেও নিই যে দুটো ঘটনা একই লোকের কাজ, তবু একটা জিনিস তো জলের মতো পরিষ্কার। কি? আরে দেখছিস না, আক্রমণের ধরন একদম আলাদা। অনিশাকে ছুরি দিয়ে খুন করা হয়েছে, আর মিস্টার গড়াইয়ের কেস ল্যাব অ্যাক্সিডেন্ট। যদি একই লোক গড়াইকে খুন করতে চাইতো, তাহলে খুনি তো ছুরি ব্যবহার করতো। এটা কোনো যুক্তি নয়। খুনি অনিশাকে ছুরি দিয়ে খুন করেছে বলে অন্য একই পদ্ধতিতে খুন করবে এমন নাই হতে পারে। বরং আমার মতে সেটা খুব বোকামি হবে। মোডাস অপারেন্ডি একই রেখে দ্বিতীয় খুনটা করা মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। দেখ, আমি যদি খুনি হতাম তাহলে প্রত্যেক খুনের আগে পদ্ধতি বদলাতাম। দেখ, আমার মনে হয় তুই কিন্তু একটু অতিরিক্ত ভাবছিস। হতে পারে, আমি ভুল হতে পারি, কিন্তু তবু এটা একটু বেশি কাকতালীয়। এই, তুই নিজেই একটু আগে বললি না, প্রথমে একটা মেয়ের খুন, আবার কয়েকদিনের মধ্যে একজন শিক্ষক মৃতপ্রায়। আমার মনে হয় কোনোভাবে এই দুটো যুক্ত। মূল সুতোর খণ্ডটা এখনও দেখতে পাচ্ছি না, কিন্তু ঠিক পাবো। এই জটিল সুতোর জটটা আমাকে ছাড়াতেই হবে। আর সেই ব্যাপারটাতেই তোর সাহায্য আমার কিন্তু লাগবে। হ্যাঁ, সাহায্য করব? কি সাহায্য? এই রহস্যভেদ করতে? এটা তো পুরো পাগলামি। প্রথমে রোহিত, আর এখন এই উপেন। সব ছেলেরাই কি এমন? উপেন কি ভাবছে? আমরা খুনিকে ধরতে পারবো? বিরক্ত গলায় তাই ওকে বললাম, এটা একেবারে মূর্খামের কাজ হবে। পাগল না হলে কেউ এইভাবে রিস্ক নেয় না। আমি অনেকদিন ধরেই পাগল। আর হ্যাঁ, এই তকমাটা আমার মন্দ লাগে না।
কিন্তু কয়েনের অপর দিকটা দেখ, এরকমও তো হতে পারে যে তুই আর আমি একসাথে এই রহস্যটা ভেদ করে ফেললাম, আর আমার কাছে কয়েকটা ক্লু। আর জানিস, তুই ঠিক রোহিতের মতো কথা বলছিস। ওই সেদিন তুই যখন ওই কাদা জল ঘেঁটে কিসব খুঁজছিলি, তখন রোহিত রহস্য আর ক্লুর কথা বলতেই তুই হেসে উড়িয়ে দিলি। আমি ভেবেছিলাম তুই একটু দূরেই থাকবি এইসবের থেকে, তুই বুদ্ধিমান ছেলে। আর এখন তুইও ওর সুরে সুর মেলাচ্ছিস। আমার মনে হয় তোরা ছেলেরা না ডিটেকটিভ বই পড়া বন্ধ কর। আর আমার সাহায্য চাই কেন? আমার থেকে ভালো লোক পেয়ে যাবি তুই। আমি একটু রাগতভাবেই বললাম। আসলে আমার একটু বিরক্ত লাগছিল। ও বরাবর আমাকে একদম উপেক্ষা করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে এসছে। ওর দিকে তাকালাম, দেখি ও আবার ওই সব জানতা হাসিটা মুখে চাপিয়েছে। ও কি এটাও বুঝে গেল আমি আসলে কি ভাবছি? আবার হাসছিস কেন? হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, তাহলে তুই আমাকে সাহায্য করবি না? অনিশাকে কে খুন করেছে সেটা জানতে চাস না, তাই তো? চাই, কিন্তু কিন্তু তার মানে এরকম একটা মারাত্মক ঘটনা ঘটার পরেও আমরা ডিটেকটিভ খেলবো? দেখ, সেটা কিন্তু হতে পারে না। এটা খেলা নয় উপেন। কেন প্রিয়া? এটা তো খেলাই, একটা খেলা যেখানে আমাদের ঠিক জিনিসটা সময় মতো খুঁজে বার করতে হবে, আর সেই জিনিসগুলোর সাহায্যে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে হবে। আমাদের শুধু কয়েকটা সঠিক প্রশ্ন করতে হবে, আর আর তার যুক্তিযুক্ত জবাব খুঁজতে হবে, ব্যাস। ও এমনভাবে কথাগুলো বললো যেন একটা অযৌক্তিক বাচ্চাকে যুক্তিসঙ্গত কিছু বোঝাচ্ছে। আবার চড়াত করে মাথাটা গরম হয়ে গেল। আর তোর এই পাগলামিতে আমাকে যেচে গলা দিতে বলছিস কেন? হ্যাঁ, নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো লোক পাবি তোকে সাহায্য করার জন্য। না, আমার মনে হয় তুই সবচেয়ে ভালো লোক সাহায্য করার। ও তাই নাকি? কেন? কারণ তুই আমাকে পুরো বিশ্বাস করিস না, কিন্তু পুরো অবিশ্বাসও করিস না। আর ঠিক সেই কারণেই তুই আমার মতো চ্যালেঞ্জ করতে পারিস আর ভুল ভাল কারেক্ট করে দিতে পারিস। এই 5 মিনিট হলো আর একটা অদ্ভুত জিনিস শুরু করেছে উপেন। ক্রমাগত সামনে পিছনে দুলছে সে। আমার মনে হয় আচ্ছা ঠিক আছে, সাহায্য করব আমি রাজি হলাম। শুধু ওর অবিরাম ভাবনায় ক্ষমা দিতে। ওকে দেখে মনে হলো খুব খুশি হয়েছে, সঙ্গে সঙ্গে আবার আমাকে ধন্যবাদও দিল। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। বুঝলাম উপেন কিছু একটা চিন্তা করছে। আমাদের সামনে খোলা ঘাসের উপর এক দম্পতি তাদের 2টি ছোট বাচ্চাকে নিয়ে বসে আছেন। বাচ্চাগুলো দুষ্টু কম নয়। যত মা বাবা আটকায় ততই তারা মাঠের ঘাস ছিঁড়ে মুখে পুরে দেয়। শেষে মায়ের কড়া শাসনে দুজনেই চুপ হলো। দৃশ্যটা দেখে বেশ মজাই পেলাম। এবার তাকালাম মাথার উপরে পরিষ্কার নীল রঙের আকাশ, সঙ্গে একটা নরম মিঠে হাওয়া দিচ্ছে। শরৎ আসছে। আজকের দিনটা সেই আসন্ন আশ্বিনের আগাম বার্তা নিয়ে এসেছে। মনটা একটু ভালো হয়েছিল, কিন্তু আজ সকাল থেকে কি কি ঘটনা ঘটেছে সেটা মনে পড়তেই আবার বিষণ্ণতা চেপে ধরল। আমাদের কলেজে আরেকজন প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আজ। যদিও আমরা কেউই জানি না আদেও প্রফেসর গড়াই বাঁচবেন কিনা, কারণ বিস্ফোরণের যে মাত্রাও ছিল, অন্তত আওয়াজ শুনে যেটুকু মনে হয়েছিল যে তৎক্ষণাৎ মৃত্যু হয়নি, এটাই অবিশ্বাস্য। আর যদি এর পরেও তিনি বেঁচে ফিরে আসেন, সেটা তো সত্যি অলৌকিক। এসব ভাবতে ভাবতে মনে হলো উপেনের কথাই বোধহয় ঠিক। একই জায়গায় কয়েকদিনের মধ্যে দুটো মারাত্মক ঘটনা। এটা কি শুধুই কাকতালীয়, নাকি কেউ প্ল্যান করে করছে যেমন উপেন বলছে? জানি না। কতক্ষণ চিন্তার স্রোতে হারিয়েছিলাম। কাঁধে টোকা পড়তে সম্বিত ফিরে পেলাম। এই নে। উপেন কথাটা বলল আমার হাতের তালুতে একটা ছোট্ট জিনিস রেখে। বল, এটা দেখে তোর কি মনে হচ্ছে? এটা একটা ছোট ঝকঝকে পাথর, হীরের মতো আকারের। অবশ্যই আসল নয়, শুধু নকল। আমার মনে হয় এটা কোনো নকল গয়নার অংশ, রিং বা কানের দুল হবে হয়তো। আর এগুলো যে কোনো সময় সেটিং থেকে পড়ে যেতে পারে। হ্যাঁ নিশ্চয়ই। দেখ, এগুলো কিন্তু খুব দামি নয়, বেশিরভাগ সস্তা আঠা দিয়ে লাগানো। আমার কানের দুলের 2টো পাথরই একবার ভিড় বাস থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছিল,
তখন টের পাইনি, বাড়ি এসে দেখি শুধু ক্লিপগুলো কানে ঝুলছে। তাহলে এগুলো কোনো রকম হাতাহাতির সময় পড়ে যেতেই পারে। হ্যাঁ, সম্ভবত। কিন্তু কোথায় পেলি এটা? ওই যে রোহিত সেদিন বললো, কাদা থেকে ধরলাম। আচ্ছা, তার মানে এইটার খোঁজে তুই সেদিন কাদা ঘাঁটছিলি। রোহিত ঠিক বলেছিল, তুইও ক্লু খুঁজছিলি। খুঁজছিলাম তো ঠিকই, কিন্তু রোহিত যে কারণে বলেছিল সেই কারণে নয়। এটা কি তাহলে অনিশার? না, ঠিক তা নয়, কারণ অনিশা সেদিন কোনো গয়না পড়েনি। পুলিশ যখন জায়গাটার ছবি তুলেছিল তখন আমি ভালো করে লক্ষ্য করেছি। এটার দুটো মনে হয়, এটা এই নকল হীরের টুকরোটা। কেসের সঙ্গে কোনো যোগ নেই, বা এই রহস্যের সবচেয়ে বড় ক্লু এটা। আমার বিশ্বাস এটা খুনির নিজের। খুনির? সেটা কিভাবে সম্ভব? তার মানে কি বলছিস তুই, খুনি একটা মেয়ে? ধুস, হতেই পারে না। কেন? আরে কারণ কারণ আরে মেয়েরা ছুরি টুরি অতটা ব্যবহার করে না। কে বলল? আমি এমন অনেক ঘটনা বলতে পারি। আর যাই হোক, বাদ দে। আর আমি একেবারেই বলছি না যে খুনি একজন মেয়ে। আজকাল ছেলেরাও কানের দুলটুল পড়ে, তাই একটা কোনো ছেলেরও হতে পারে। আর এটা আমাদের খুঁজে বার করতে হবে, বুঝলি? সেটা কিভাবে করব? হ্যাঁ, যদি না অবশ্য আমরা জনে জনে গিয়ে জিজ্ঞেস করি, এই কানের দুলটা কি তোমার? তুমি কি অনিশাকে খুন করেছো? আমি ভাবলাম উপেন আমার ব্যাঙ্গের ইঙ্গিতটা ধরতে পারবে, কিন্তু ইচ্ছা করে কিনা জানি না বেমালুম এড়িয়ে গেল। পরিবর্তে ও আবার ওর অদ্ভুত হাসিটা হেসে বলল, সেটার থেকে অনেক সহজ উপায় আছে, আর সেখানেই তো কাজ শুরু। ওর গলায় একটা সন্দেহজনক দুর্বুদ্ধির আভাস অনুভব করলাম, তাই সোজা ঘাড় নেড়ে জানিয়ে দিলাম যে ওর কোনো উদ্ভট প্ল্যানে আমি নেই। উপেন বিশেষ পাত্তা না দিয়ে বলে চলল, প্রিয়া, কিছু কাজের ইনফরমেশন পাওয়ার সেরা উপায় জানিস তো মেয়েদের আড্ডা। মেয়েরা সবসময় এইসব রকরগে জিনিস নিয়ে গল্প করতে ভালোবাসে। এই, এটা সত্যি নয়, আমরা সবসময় মোটেই এরকম করি না, আর ছেলেরাও তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, সব সময় নয়, কিন্তু এই ক্ষেত্রে তুই যদি সম্ভাব্য খুনির সাথে বা কোনো গুরুত্বপূর্ণ উইটনেসের সাথে মিশতে পারিস, তাহলে অনেক কিছু জানতে পারবো আমরা ওই দিনটার ব্যাপারে, বুঝেছিস? আমি এখনো ঠিক বুঝতে পারছি না তোর প্ল্যানটা কি। আচ্ছা শোন, অনিশা আরোরা সম্পর্কে আমরা কি কি জানি? প্রথমত, ও 3rd ইয়ার কেমিস্ট্রি অনার্সের ছাত্রী, তাই না? জানি না ও কেমন মানুষ ছিল, কতজন বন্ধু ছিল, বা কতগুলো শত্রু বানিয়েছিল। আর যদি এই কেসটার মোটিভটা বুঝতে হয়, তাহলে একটা স্পষ্ট ধারণা থাকতেই হবে যে ওকে কে শেষ করতে পারে সেই সম্পর্কে। তাই তোকে যা করতে বলছি সেটা মন দিয়ে শোন। তোর ক্লাসের কয়েকজন বন্ধুকে নিয়ে যা, আর অনিশার ব্যাচের কয়েকটা ছাত্রছাত্রীর সঙ্গে আলাপ জমা। মেয়ে হলেই ভালো, কারণ ওদের অন্য মেয়ে সম্পর্কে জানার সম্ভাবনা বেশি। যে কোনো উপায়, ছলে বলে কৌশলে চেষ্টা কর যাতে ওরা মুখটা খোলে। তাতে অনিশার অতীত নিয়ে অনেকটা তথ্য জোগাড় করা যাবে। খুব ভালো কথা, কিন্তু এই কাজটা তুই নিজে করছিস না কেন? কি দারুণ ব্যাপার, তাই না? আমি একটা মেয়ে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব, যেখানে সবাই ভাবছে আমি সেই মেয়েটাকে খুন করেছি। রোহিত নিশ্চয়ই এতক্ষণে সরিয়ে দিয়েছে যে আমি খুনি। আচ্ছা, একটা কথা বলতে পার, আমায় কে বিশ্বাস করবে? আচ্ছা, একা যেতে হবে না, ওই ওকে নিয়ে যা না, ওই কি নাম ছিল, অমন, সুমন, হ্যাঁ, ও হয়তো তোকে অনেকটা সাহায্য করবে। আর শোন, এইটাই একমাত্র উপায়। আমার আসলে আইডিয়াটা পছন্দ হয়নি, কিন্তু সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছি, তাই অগত্যা কাজটা করতে রাজি হলাম। ওকে জিজ্ঞাসা করলাম, কি নিয়ে কথা বলবো? ভালো পয়েন্ট। অকারণ কথায় বেশি গিয়ে লাভ নেই। উপেন ওর দাড়িটা নিয়ে নাড়াচাড়া করলো কিছুক্ষণ, তারপর বলল, হ্যাঁ শোন, জিজ্ঞাসাবাদ করিস অনিশার কখনো ক্লাসের অন্য কোনো মেয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কিনা, ওর কোনো কাজকর্ম যা অন্যরা পছন্দ করেনি বা মানে সন্দেহজনক ভেবেছে। আর জিজ্ঞাসা কর কারা আজ ওর বাড়ি যায়নি। তুই কি সত্যিই মনে করছিস এরকম কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এই খুনগুলোর কিনারা করতে পারবো আমরা? অবশ্যই না, শেষে তো কোনো বড় অ্যাকশন থাকবেই, কিন্তু এখন যা পারি সেটা করতেই হবে।
বাই ফর নাও, বুঝতে পারলি? ঠিক পরের মুহূর্তেই ও আমার হাত থেকে পাথরটা নিয়ে হাঁটা লাগালো এবং নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেল। পরের কয়েকদিন উপেন সেনকে খুব কম দেখলাম, আর যখনই দেখলাম ও আমাকে এড়িয়ে গেল। জানি না ও কেন করছে এটা, কিন্তু করছে। পরশু ক্যান্টিনে দেখলাম ও রান্নার লোকটার সঙ্গে দাঁড়িয়ে কি সব কথা বলছে, কিন্তু আমাকে আসতে দেখে দৌড়ে পালালো। যেন ভয়ে নাকি অন্য কোনো কারণে, ঠিক কারণটা খুঁজে পেলাম না। তারপর একদিন ও কল করলো, খুব সংক্ষিপ্ত, কাল ক্যান্টিনে দেখা কর। এটুকু বলেই কেটে দিল ফোনটা। নিমরাজি হয়েছিলাম, ভাবছিলাম যাব কিনা, কিন্তু আমার মধ্যেও যেন একটা অদ্ভুত সুপ্ত ইচ্ছা ছিল খেলাটার শেষ দেখার। আর তাছাড়া এর মধ্যে আমি কিছু তথ্যও জোগাড় করেছি। তাই পরের দিন ফ্রি পিরিয়ডে ক্যান্টিনে গেলাম আর একটা খালি টেবিলে বসলাম। বেশিরভাগ টেবিলে ভর্তি, আমার ক্লাসের কাউকে দেখলাম না। এটা কিন্তু একটা স্বস্তির ব্যাপার। উপেন সেনের সঙ্গে আমাকে দেখা গেলে ব্যাপারটার অন্য মানে দাঁড়াতে পারে। মানে ওই কলেজ ক্যাম্পাসে গুজব কিভাবে ছড়ায় সেটা তো বলাই বাহুল্য। চারপাশে তাকালাম এটা নিশ্চিত হতে যে চেনা কেউ নেই। দরজার কাছে 3টে ছেলে একটা টেবিলে বসে হাসাহাসি করছে, আর একটা মেয়েদের দল ছেলেদের আওয়াজে বেশ উষ্মা প্রকাশ করে অপছন্দের চাহনি ছুড়ে দিচ্ছে অন্য টেবিল থেকে। রান্নার লোকটা ক্রমাগত কড়াইয়ের ওপর ঝুঁকে পড়ে এক মনে কাজ করে যাচ্ছে। রতন কাউন্টার সামলাচ্ছে। রতনের হিসেবের মাথা খুব পরিষ্কার, একাই ও সবটা সামলায়। বাকি টেবিলগুলোতে সাধারণ ছাত্রছাত্রীরা বসে আছে। এমনকি 3rd ইয়ার কেমিস্ট্রির একটা মেয়েকে দেখলাম চুপচাপ বসে একটা ভারী বই পড়ছে। কিছুক্ষণ পর উপেন ঘরে ঢুকলো, এদিক ওদিক সতর্ক দৃষ্টি দিয়ে আমার টেবিলে এসে বসলো। তাহলে খবর কি? এই, তুই আমাকে এড়িয়ে যাচ্ছিস কেন? পরশু দেখলাম রান্নার লোকের সঙ্গে কথা বলছিস, আর আমাকে আসতে দেখে ছুটলি। এটা কি তোর তদন্তের অংশ? ঠিক বলেছিস, ওটা তদন্তের অংশ ছিল। যাই হোক, শোন, পরে বোঝাবো। এখন বল, অনিশা সম্পর্কে কি জোগাড় করেছিস? ওর কোনো শত্রু ছিল? ওয়েট 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 না, প্রথমে কিছু একটা অর্ডার করি, না হলে সন্দেহজনক লাগবে। আচ্ছা, অর্ডার কর। হ্যাঁ, আমি অর্ডার করতে পারবো না, জানি না এখানে কি পাওয়া যায়, আমি তো কখনো খাইনি এখানে। অবশেষে আমি দুজনের জন্য 2 গ্লাস অরেঞ্জ জুস অর্ডার করলাম। আমি জুসে চুমুক দিতে দিতে উপেনকে জিজ্ঞাসা করলাম, কি করে আমার নাম্বার পেলি? একটু খোঁজাখুঁজি করলে সব পাওয়া যায়। এখন বল, অনিশা সম্পর্কে কি পেলি? ওহ, অনেক কিছু। আমি আর সুমন ওর ব্যাচের কয়েকটা মেয়েকে ধরলাম। প্রথমে ইতস্তত করছিল, কিন্তু একটু চাপ দিতেই খোলাখুলি কথা বলতে শুরু করলো। ওর সম্পর্কে কি বললো? দেখ, ওদের বক্তব্য অনিশা ছিল 1 নম্বরের বদমেজাজি। ওর বাবা বোধহয় কোনো বড় কোম্পানির হর্তাকর্তা, তাই ওর মধ্যেও একটু রাজকীয় ভাব ছিল। বেশিরভাগ ছাত্রের সঙ্গেই মিশতো না, শুধু যাদেরও মনে করতো ওর লেভেলের তাদের সঙ্গেই ঘুরতো। এর মানে ওর কিছু শত্রু ছিল হয়তো, কিন্তু মনে হয় না এত গুরুতর যে ওর মৃত্যুর কারণ হতে পারে। তারপর বলে যা। হ্যাঁ, দেখ, অনিশা কিন্তু খুব ভালো ছাত্রী ছিল না, কিন্তু মোটামুটি একটা নাম্বার ঠিকঠাক পেয়ে যেত। আসলে গত বছর, এটা সত্যিই মজার, মন দিয়ে শোন কিন্তু, হ্যাঁ, ও কলেজে হওয়া একটা ন্যাশনাল লেভেল সায়েন্স কম্পিটিশন জিতেছে। সবাই ভাবছিল জয়ী হবে ওই মেয়েটা, ওই আরে কি যেন নাম, কিন্তু নাম আর আমি মনে করতে পারলাম না। হ্যাঁ, ছেড়ে দে। যদিও বলতে হবে, নাম পেলে ব্যাপারটা অর্ধেক সলভ হয়ে যেত। আচ্ছা, যাই হোক, তারপর? আরে ওর ব্যাচেরই আরেকটা মেয়ে, কিন্তু ফাইনালে ওকে হারিয়ে দিল। ওর কেমিস্ট্রি প্রজেক্ট সেরা নির্বাচিত হলো। এবারে ওই যে অন্য মেয়েটা, মনে হয় পদবিটা বোধহয় সান্যাল, হ্যাঁ, রেজাল্টটা মানতে চায়নি। ওর বক্তব্য ছিল অনিশা চিট করেছে, আর এতে ওদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছিল। শেষে অনিশাই প্রাইজটা পেয়েছে, যদিও
তুই জিজ্ঞেস করেছিলি ওর কখনো আর অন্য কোনো মেয়ের সাথে ঝগড়া হয়েছে কিনা, মনে আছে? আমি জিজ্ঞাসা করে দেখেছি, জানিস, এটাই একমাত্র সেরকম গুরুতর একটা ঘটনা। বাকি আর সেরকম ইন্টারেস্টিং কিছু পেলাম না। ও হ্যাঁ, ভালো কথা, বলতো ওই কম্পিটিশনের জাজ কে ছিলেন? কে? মিস্টার গড়াই ছিলেন সেই কন্টেস্টের জাজদের একজন। আর ওর ফিউনারালে কারা বাড়ি যায়নি? সেটা বলতে পারিনি, কারণ ওরা নিজেরাই যায়নি। সব শোনার পর উপেন কিছুক্ষণ চুপ করে বসে রইল। খানিক বাদে দেখলাম ও চারপাশে তাকাচ্ছে, যেন কিছু একটা খুঁজছে। আমিও তাকালাম, কিন্তু দৃশ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না। শুধু যে মেয়েটা চুপচাপ বই পড়ছিল বসে, এখন ওর ভারী বই পড়া থামিয়ে ব্যাগে কিছু খুঁজছে। উপেনকে ওর ভাবনার জগতে ফেলে রেখে আমি আমার অরেঞ্জ জুসের দিকে মন দিলাম। লক্ষ্য করলাম উপেন ওটা এখনো ছুঁয়েই দেখেনি। ও আবার চারপাশে তাকাচ্ছে। আমি ওকে মন দিয়ে কিছুক্ষণ দেখলাম, কেন ওই অপরাধটা সলভ করতে এত আগ্রহী। প্রিয়া। আমি তখন আবার ওই মেয়েটার দিকে তাকিয়ে, সে এখন কাউন্টারে দাঁড়িয়ে কিছু অর্ডার করছে। কিছুক্ষণ বাদে ঘাড় ঘুরিয়ে বললাম, উপেন, কেন তুই এটা করছিস? কি? মানে এই কেসটা সলভ করার চেষ্টা। কেন খুনিকে খুঁজে বার করতে এত আগ্রহী তুই? মানে না করলে আমাদের তো বিশেষ কিছু যায় আসে না। নাকি তুই সুমনের পাগল খুনির থিওরিতে বিশ্বাস করিস? করি না, এটা ব্যক্তিগত রাগ। আর কেন আমি এই পাজল সলভ করতে আগ্রহী, তাই তো? তার কারণ আমি জানি এই ঘটনার পেছনে কার হাত আছে। যদি না জানতাম কে খুনি, তাহলে এত আগ্রহী হতাম না। আমার মাথা ঘুরে গেল। ভাবলাম ঠিক শুনিনি। ওর দিকে তাকিয়ে দেখলাম ও হাসছে। বোধহয় আমাকে এরকম বোকার মতো তাকিয়ে থাকতে দেখেও বেশ খুশি হয়েছে। আবার বল, তুই জানিস কে খুনি? আমি চেঁচিয়ে উঠলাম। উপেন আমাকে চুপ করতে বলে তারপর সম্মতিতে মাথা নাড়ালো। তাহলে কেন অনিশার সম্পর্কে অন্য ক্লু খুঁজছিস? যা পুলিশকে বল। তোর মনে হচ্ছে যে কেউ ওরা বিশ্বাস করবে? তুইও বিশ্বাস করবি না যদি এখন বলি। আর সত্যি জানি না, এটা আমার অনুমান। আর শুধু অনুমান, আর এই অনুমানের কোনো দাম নেই আইনের কাছে। আমাদের নিশ্চিত প্রমাণ জোগাড় করতে হবে। আচ্ছা, আগে এটা বল, আটা কি জিনিস? আটা তো বেসন। এই তুই কি আর কি মারছিস? এটার সাথে আমাদের কলেজের ঘটনার কি যোগ? এটার সঙ্গে খুনির পরিচয়ের অনেক যোগ আছে। কিন্তু প্রথমে বলি আমি গত কয়েকদিন কি করছিলাম। আমাদের যেদিন দেখা হয়েছিল তারপর থেকে প্রথমে পুলিশ স্টেশনে গেলাম। এই তদন্তটা নির্বিঘ্নে শেষ করতে গেলে পুলিশের সহযোগিতা একান্ত প্রয়োজনীয়। আমি সেখানে গিয়ে ইনভেস্টিগেটিং অফিসারের সঙ্গে কথা বললাম, বোঝালাম আমরা কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। অন্তত একটা বুদ্ধিমানের মতো কাজ করেছিস। হ্যাঁ ঠিক। আর সেই জন্যই ওরা আমাকে লকআপে ঢোকানোর চেষ্টা করলো। কি? ইয়েস, ওদের ধারণা হলো আমি ফলস অ্যালার্ম দিয়ে ওদের তদন্তে বাধা সৃষ্টি করতে চাইছি। কিন্তু আমি কিছু মিথ্যে বলে কেসের চার্জে থাকা আরেকজন নিম্নতম অফিসারের সঙ্গে দেখা করলাম। আমার কথা শুনে চালিয়ে যা, কিন্তু চুপচাপ, আর প্রয়োজন হলে সাহায্য কর, এইটা বলল। একদিক নিশ্চিত করে আমি এবার তথ্য সংগ্রহে নামলাম। ক্যান্টিনের রান্নার লোকটার সঙ্গে কথা বললাম। হ্যাঁ দেখেছি তোকে। মনে আছে তুই বলেছিলি রান্নার লোক অভিযোগ করেছিল ক্যান্টিন থেকে জিনিস চুরি যাচ্ছে। জিনিস কি চুরি গিয়েছিল? না না না, ধারণা নেই। হয়তো চামচ আর প্লেট। একটা ছুরি, সেটাই চুরি গেছিল। মাংস কাটার ছুরি, যে কাউকে খুন করার মতো ধারালো ওটা। তাহলে তুই বলছিস খুনি ক্যান্টিন থেকে ছুরিটা চুরি করে অনিশাকে খুন করেছে? ঠিক। এইভাবে বাড়ি থেকে নিয়ে আসার ঝামেলা হতো না। আর রান্নার লোক বলল ছুরিটা এখনো নেই, মানে খুনির কাছে আছে। তারপর অনিশার বাড়ি গেলাম, নিজেকে ওর বন্ধু বলে চালিয়ে কিছু কথা বললাম। যা জোগাড় করলাম তা খানিকটা এইরকম। অনিশার বাবা প্রফেসর গড়াইয়ের খুব ভালো বন্ধু ছিলেন। স্বাভাবিক পক্ষপাতিত্ব বশতই তিনি অনিশাকে সাহায্য করেছিলেন কেমিস্ট্রি প্রজেক্টটা তৈরি করতে। নিজে জাজ হয়ে অনিশার প্রাইজ পাওয়ার পথটা একদম পরিষ্কার করে দিয়েছিলেন উনি। তাহলে ও চিট করেছে? তাছাড়া সবচেয়ে বড় কথা,
আমরা গড়াই আর অনিশার মধ্যে আরেকটা যোগসূত্র পেলাম তো। আরও একটা যোগসূত্র আছে বলে উপেন পকেট থেকে একটা কাগজের টুকরো বার করে আমাকে দিল। কাগজটা নোংরা আর কালো, ধারের অংশগুলো বেশিরভাগ ঝলসে পুড়ে গেছে। কাগজের মাঝখানে একটা অস্পষ্ট ইংরেজি হরফে লেখা ফুটে উঠেছে। সেটা একটু চেষ্টা করে পড়লাম। এটা আবার কি? গ্রসারি লিস্ট নাকি? না, এটা ল্যাব থেকে তুলে এনেছি। তুই গড়াইয়ের অ্যাসিস্ট্যান্ট হয়েছিলি সেই দিন। বিস্ফোরণের আগে লিখেছিলেন, হাসপাতালেও গিয়েছিলেন, দেখলাম কোমায় আছেন, কিন্তু ডাক্তাররা বললেন ওদের সন্দেহ প্রফেসরকে চেয়ারে বেঁধে রাখা হয়েছিল আর বিস্ফোরণটা ওকে খুন করার জন্যই ট্রিগার করা হয়েছিল। আমার বিশ্বাস বিস্ফোরণের আগে খুনির নাম লিখতে চেয়েছিলেন। কিন্তু তাহলে উনি কিছু... হঠাৎ মনে পড়ল মিস্টার গড়াই কোমায়, কয়েক মাস লাগতে পারে সুস্থ হতে। পারবেন না। আমি কাগজের শব্দটা দেখলাম। আটা, কি নাম এটা? পুরো নাম নয়, শুধু অংশ। কাগজটা বিস্ফোরণে পুড়ে গিয়েছে, কিন্তু তবু নামটা খুঁজে বের করতে তো পারি। কি করে? সহজ। প্রথমে কয়েকটা মেয়ের নাম বল। ঠিক কি? আরে কিছু একটা বল প্রিয়া। আচ্ছা, প্রিয়া, সোমা, সুনিতা, অনিতা, কাজল, দেবী, সুনীতি, অঞ্জলি। ব্যাস ব্যাস ব্যাস, যথেষ্ট। এখন কয়েকটা ছেলের নাম বল। অনিল, রোহিত, রণদেব, বরুণ, সুমন্ত। খুব ভালো, খুব ভালো। এখন বলতো, তুই যে মেয়ের নামগুলো বললি তাদের মধ্যে কোনো মিল দেখেছিস? আমি কিছুক্ষণ ভাবলাম, কিন্তু কিছু পেলাম না। আরে সব মেয়ের নাম যা বললাম। একটা মিল তো, কিন্তু আরেকটা আরও গুরুত্বপূর্ণ মিল আছে। দেখ, বেশিরভাগ ভারতীয় মেয়ের নাম শেষ হয় আ বা ই দিয়ে, মানে উচ্চারণে। যেমন প্রিয়া, কারেক্ট। এই ধর আরেকটা অঞ্জলি, মূলত স্বরধ্বনি। কিছু ছেলের নামও আছে, যেমন তুই বললি সুমন্ত, কিন্তু খুব কম। আর এখন যদি আটাকে নামের শেষের অংশে ভাবি, তাহলে নিরাপদে বলতে পারি খুন। একটা মেয়ে। ঠিক। এখন শেষ জটটা পুরোপুরি সলভ করছি। আমরা জানি খুনি একজন মেয়ে। ও অনিশাকে খুন করেছে আর গড়াইকে খুন করার চেষ্টা করেছে। এমন কোনো মেয়েকে আমরা জানি যার যথেষ্ট কারণ আছে ওদের খুন করার? উপেন আমার দিকে মজা করে তাকালো। উত্তরটা দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানাচ্ছে এমন ভাব। আমি উপেনকে জিজ্ঞাসা করলাম, মানে যে মেয়েটা কম্পিটিশনে অনিশার কাছে হেরেছে? ও মাই গড, হয়ে গেল, সব মিলে যাচ্ছে। যদি নামটা থাকতো, শালা আমি গবলেট করেছি। সরি, কিন্তু কম্পিটিশন হেরেছে বলে খুন করবে? তুই করবি না প্রিয়া, কারণ তুই খুনি নোস। কিন্তু ওর খুনি মনে সেটাই যথেষ্ট। মনে রাখ, খুনির মন বোঝা খুব কঠিন। আর ওর নাম আমি খুব ভালো করে জানি, কিন্তু অভিযোগ করতে পারি না এখনো, কারণ আসল প্রমাণটাই নেই। ওকে, তাহলে প্লটটা এরকম দাঁড়াচ্ছে, অনিশা গড়াইয়ের সাহায্যে কম্পিটিশন জিতেছে, হ্যাঁ, আর ও হয়তো ওকে অযথাই বেশি মার্কস দিয়েছে। অনিশা জিতেছে আর এই আটা মেয়েটা মনে মনে ঠিক করেছে ওদের দুজনকে খুন করবে। কিন্তু তাহলে একটা পুরো বছর অপেক্ষা করলো কেন খুন শুরু করার আগে? আমি উপেনকে জিজ্ঞাসা করলাম। ভেবেছিলাম খুব কঠিন প্রশ্ন, ওকে তাই ধন্দে ফেলে দেব, কিন্তু ওর উত্তর তৈরিই ছিল। যাতে কম্পিটিশনের ঘটনা সবার মন থেকে মুছে যায়, তাহলে কেউ ওকে খুনের সঙ্গে যুক্তই করতে পারবে না। কিন্তু ও ভুল হিসেব করেছে, আর সেটাই ওর ধ্বংসের কারণ হবে। প্রমাণ করা কঠিন হবে যদিও, মানে তুই যেমন বললি, এখনো পর্যন্ত সব অনুমান, কোনো কড়া প্রমাণ নেই। আর দেখ, পুলিশ তো প্রমাণ চাইবে। চিন্তা করিস না, প্রমাণগুলো সহজে আসবে। চল ওই টেবিলে গিয়ে বসি। বলেই ওপেন ওর গ্লাস নিয়ে উঠলো আর গিয়ে বসলো আরেকটা টেবিলে। এই টেবিলটার একপাশে দামাল ছেলেগুলো বসে আছে, আর একদিকে ওই মেয়েটা বসে বই পড়ছে। আমার এখানে এসে বসা কেন বাপু? ওর এসব কীর্তিতে সত্যি ক্লান্ত লাগছিল। চেষ্টা করলাম মৃদু একটা প্রতিবাদ করতে, কিন্তু ও ঠোঁটে আঙুল দিল।
তারপর বেশ জোরে বলল, আজ 6টার পর চিলড্রেন্স পার্কে দেখা করি তাহলে, ওকে? আমি একটু চমকে গেলাম। এই তো একটু আগে এত গোপনীয়তা নিয়ে জ্ঞান দিল, এখন নিজেই। অনেক লোক দেখলাম আমাদের দিকে তাকাচ্ছে, মেয়েদের দলের কয়েকজন আমার দিকে তাকিয়ে হাসছে। সবার চাহনি আমার উপরেই যেন এসে স্থির হয়ে গেছে। খুব অস্বস্তি লাগলো, আর উপেনের ওপর রাগ হলো ভীষণ। তাড়াতাড়ি উঠে ক্যান্টিন থেকে বেরিয়ে গেলাম। হাসতে হাসতে উপেনও আমার পিছু নিল। কেন চাচালি? এখন লোকে তোকে আর আমাকে নিয়ে গুজব ছড়াবে, আর কেন আর চিলড্রেন্স পার্কে দেখা করতে হবে? কারণ খুনি আমাদের সেখানে খুন করতে আসবে। উপেন খুশি গলায় বলল। আমার চোয়াল ঝুলে পড়ল। মজা করিস না। আরে মজা করছি না। কেন আমি ওই ঘরে চেঁচালাম ভাবছিস, তাই তো? খুনি সেখানে ছিল আর আমাদের সব আলোচনা শুনেছে। নিশ্চয়ই আজ পার্কে আমাদের আক্রমণ করবে। পার্কে কোনো আলো নেই, পারফেক্ট হবে। আর হ্যাঁ, তুই কিন্তু যাস না, শেষমেশ ও একটু পাগলাটি, আর তোকে বিপদে ফেলা উচিত নয়। অসম্ভব। এত তদন্তের পর ভাবছিস আমি বাড়িতে বসে থাকবো ক্লাইম্যাক্সের সময়? তোর সঙ্গে আসবো আমি, আসবই। দেখলাম উপেন সেনের চোখটা চকচক করে উঠল। প্রশংসা করলো কি? জানতাম, ঠিক লোক বেছে নিয়েছি। তাহলে আজ 6টার পর, ওকে? কিন্তু সোজা পার্কে যাস না, বাস স্ট্যান্ডে আগে মিট করি, তারপর একসঙ্গে যাব। ও আমাদের একে একে আক্রমণ করুক, সেটা আমি চাই না। 6টার পর তাহলে? সাহস থাকা সত্ত্বেও গলা দিয়ে একটা অস্বস্তির দলা পাকিয়ে উঠতে লাগলো। শুধু তুই সাবধানে থাক, যেন আমাদের কিছু একটা না। উপেন আমার দিকে মিচকে হাসি ছুড়ে দিয়ে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তার অবয়ব মিলিয়ে গেল দূরে। পার্কে ঢোকার সময় অস্বাভাবিক ভয় লাগলো। অনেকগুলো আশঙ্কা ধোঁয়ার কুণ্ডলীর মতো পাক খেতে খেতে মনের গভীরে গিয়ে ঠাঁই নিচ্ছিল। একে কি মৃত্যু ভয় বলে? প্রথমে যতই সাহস দেখাই না কেন, পার্কে ঢুকে মনে হলো এইভাবে এখানে আসাটা বোধ হয় ঠিক হয়নি। মনের অস্বস্তিটা দূরে সরিয়ে একটু এগিয়ে গেলাম। চারপাশে তাকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। সাবধানের মান নেই, কিন্তু আজ পার্ক একদম খালি, কোনো লোক নেই। এটা দেখে অস্বস্তিটা আর একটু বাড়ল, কারণ সাধারণত এখানেই বিকেলের সময় ভালোই লোকজন থাকে। মনে হলো কোনো অদৃশ্য শক্তি ইচ্ছা করে এই পার্কটাকে ঘিরে একটা নিস্তব্ধ রহস্যের মায়াজাল তৈরি করেছে। এক ফোঁটা বাতাস নেই, কিন্তু পিছনের ঝোপগুলো থেকে একটা খসখস আওয়াজ আসছে শুনলাম। চট করে পিছনে ঘাড় ঘোরালাম, কেউ নেই। উপেন চুপচাপ পিছনে হাঁটছে, আপন মনে বিড়বিড় করছে আর চারিদিকে তাকাচ্ছে। একটা রাতচরা পাখি পার্কের গাছের ছায়ার আড়াল থেকে হঠাৎ ডেকে উঠল। মনে হয় না ও এসেছে। উপেন কিছুক্ষণ উত্তর দিল না, তারপর আমার কানে ফিসফিস করলো, পিছনে তাকাস না বা বেশি রিয়্যাক্ট করিস না, ঠিক আছে? আমরা যাকে খুঁজছি সে পেছনেই আছে, গাছের ছায়াতে মিশে আছে। আমি কিন্তু এবার একটু শক্ত হয়ে গেলাম। মানে খুনি আমাদের অনুসরণ করছে? আমার মাংসপেশিগুলো আগের চেয়ে আরো শক্ত হয়ে উঠল। উপেন আর আমি গিয়ে সেই পুরনো বেঞ্চে বসলাম। তারপর উপেন বলল, আমি কিছুক্ষণের জন্য অদৃশ্য হব, কিন্তু চিন্তা করবি না। কথাটা শুনে আমার বুকটা ধড়াস করে উঠল। এই পাণ্ডব বর্জিত পার্কেও আমাকে একা খনির টোপ হিসেবে ফেলে রেখে চলে যেতে চাইছে। আমার ভয়ার্ত মুখ দেখে ও আশ্বাস দিল, তোকে একা দেখেও আক্রমণ করবে, চিন্তা করিস না, ওকে তার আগেই ধরে ফেলবো। ওর কথাগুলো কানে গেল ঠিকই, কিন্তু মাথায় ঢুকলো কিনা জানি না। শরীরটা অসাড় হয়ে আসছিল, তাই বেশি কথা বলতে পারলাম না। চুপচাপ বসে রইলাম বেঞ্চে। উপেন সত্যিই অন্ধকারে মিলিয়ে গেল। আমাকে বাইরে থেকে দেখে কেউ আন্দাজও করতে পারবে না কি প্রবল একটা ঝড় বয়ে চলেছে আমার রন্ধ্রে রন্ধ্রে। ঠিক এই সময় ঘটনাটা ঘটল। স্নায়ুগুলো এমনিই উত্তেজিত হয়েছিল। অনুভব করলাম একটা হাত আমার ঘাড়ের উপর চাপ দিল। দ্রুত ছিলা ছেঁড়া ধনুকের মতো লাফিয়ে উঠে আমি সরিয়ে নিলাম নিজেকে।
পিছনে ঘুরতেই মেয়েটাকে চোখে পড়ল। ক্যান্টিনে যে মেয়েটা বসে চুপচাপ বই পড়ছিল, সেই মেয়েটা এখন এসে দাঁড়িয়েছে আমার পিছনে। কিন্তু তফাৎ আছে, এখন ওর মুখে এমন একটা নিষ্ঠুর হিংস্রতা যার সাথে আগের শান্তশিষ্ট মেয়েটার কোনো মিল নেই। কয়েক মুহূর্তের জন্য ভেবে পেলাম না এরপর কি করা উচিত। সেই সুযোগটা ছাড়লো না মেয়েটা। একটা ধারালো ছুরি নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়লো সে। ক্ষণিকের জন্য দেখলাম ছুরিটা অন্ধকারের মধ্যেই ঝলকে উঠল। আমি হাত বাড়িয়ে ওকে আটকানোর প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু তার প্রয়োজন ছিল না। চোখের নিমেষে উপেন ঝোপ থেকে লাফিয়ে বেরিয়ে ওর কবজিটা চেপে ধরলো। ও উপেনকে ঠেলে সরিয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করলো। ছুরিটা ততক্ষণে উপেন ছিনিয়ে নিয়েছে। মেয়েটা ওর বজ্র কঠিন বাঁধন থেকে নিজেকে ছাড়লো ঠিকই, কিন্তু তার মধ্যেই দেখি কোথা থেকে যেন এক গাদা পুলিশ আমাদের ঘিরে ধরেছে। দুজন মহিলা পুলিশ দুদিক থেকে এসে ওকে চেপে ধরলো। মিস সুজাতা সান্যাল, ঘুঘু দেখেছো? ফাঁদ তো দেখোনি? সুজাতা দেখলাম এখনো বদ্ধ উন্মাদ জন্তুর মতো ওপেনকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু দুজন ট্রেন্ড মহিলা পুলিশের সাথে ও পারবে কেন? প্রিয়া, এই মেয়েটাই অনিশাকে খুন করেছে আর গড়াইকে খুন করার চেষ্টা করেছে। বাই দ্য ওয়ে, তুই ঠিক আছিস তো? আমি ঘাড় নেড়ে জানালাম যে আমি ঠিক আছি। অফিসার, উপেন ইন্সপেক্টরের দিকে ঘুরল। আমি ইতিমধ্যে বলেছি কি করে সুজাতা সান্যালের কুকীর্তির খোঁজ পেলাম, তাই নতুন করে আর বোঝাবার দরকার নেই মনে হয় আমার। না, দরকার নেই। আর এটা বলতে হবে তোমরা দুজন অসাধারণ কাজ করেছো, সত্যিই অসাধারণ। অফিসার বললেন হাসতে হাসতে। বুঝলাম পুলিশ হাফ ছেড়ে বেঁচেছে সুজাতাকে অবশেষে ধরতে পেরে। কিন্তু অফিসার তীক্ষ্ণভাবে সুজাতার দিকে ঘুরলেন, যে এখনো নিষ্ফল ক্রোধের বহিঃপ্রকাশ চালিয়ে যাচ্ছে। এখনো আমাদের সবাইকে বলবে কেন এটা করেছে। তারপর পুলিশের কড়া ধাতানি খেয়ে সুজাতা ওর গল্প শুরু করলো। অনিশা একদম ভালো ছাত্রী ছিল না। সুজাতা পাথরের মতো মুখ করে বলল কথাগুলো। এমনভাবে বলল যেন মনে হলো না ওর কোনো অনুশোচনা আছে। এমনভাবে গল্পটা সাজালো সুজাতা যেন ও একদম সঠিক কাজ করেছে আর এখন নিজের সাফাই গাইছে। ওর সায়েন্সে কোনো আগ্রহই ছিল না, কিন্তু তবু কেমিস্ট্রি নিয়েছে, শুধু যাতে গর্ব করে লোককে বলতে পারে, দেখো আমি সায়েন্স পড়ি। যারা অর্থনৈতিকভাবে দুর্বল ফ্যামিলি থেকে পড়তে আসে, যেমন ধরুন আমি, তাদেরকেও মানুষ বলে মনেই করতো না। আমাদের নাকি সায়েন্স পড়ার কোনো অধিকার নেই। যখন গত বছর সায়েন্স কম্পিটিশন অ্যানাউন্স হলো, আমি সেখানে নাম দিলাম। বাবা সাধারণ অফিসের ক্লার্ক, মা হাউসওয়াইফ, ছাপোষা নিম্নবিত্ত ফ্যামিলি আমাদের। সেই কারণেই প্রাইজের স্কলারশিপের টাকাটা আমার ভীষণ দরকার ছিল। পড়াশোনা মানে পরবর্তীকালে পড়াশুনো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর পরের কথাগুলো বলতে গিয়ে ওর গলা আবার আগের মতো হিংস্র হয়ে উঠল। ওর অবচেতন সত্তার এক কোণে যে এখনো একটা খুনে ঈর্ষার জ্বালা লুকিয়ে আছে, সেটা বুঝতে বেশি বেগ পেতে হলো না। তারপরে অনিশা কম্পিটিশনে ঢোকে। ওর কিন্তু টাকার কোনো দরকার ছিল না, কিন্তু তবুও প্রাইজ পাওয়ার জন্য লড়ল। আর অবাক ব্যাপার, জিতেও গেল। যদি যোগ্য লোকের কাছে হারতাম তাহলে আমার কোনো খারাপ লাগা থাকতো না, আমার কিছু বলার থাকতো না। কিন্তু যখন ওর চামচাগুলোর থেকে শুনলাম অনিশা চিট করেছে, তখন চড়াত করে মাথাটা গরম হয়ে গেল। ওই নাকি বন্ধুদের বলেছে গড়াই, ইভেন্টের চিফ জাজের মধ্যে একজন, ওর বাবার সঙ্গে দারুণ রিলেশন। তখন বুঝলাম অনিশা আর ওরা কি জিনিস। জানতাম যে এই ব্যাপারটা নালিশ করে কোনো লাভ হবে না, তবু আমি গলা ফাটিয়ে চিৎকার করে বললাম সবাইকে যে এই মেয়েটা আসলে কতটা নোংরা। কিন্তু কলেজে এমন কেউ আছে নাকি যে অনিশার বিরুদ্ধে কথা বলবে? লক্ষ্য করলাম একটানা কথাগুলো বলে যাওয়ার ফলেই বোধ হয় ওর শ্বাস প্রশ্বাস বেশ দ্রুত গতিতে চলছে। চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। সুজাতা ওই অবস্থাতেই বলে চলল, তখন ঠিক করলাম এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। 1 বছর অপেক্ষা করলাম যাতে কম্পিটিশনের ঘটনা সবার মন থেকে মুছে যায়। ভেবেছিলাম আমি নিরাপদ। অনিশাকে খুনের দিন বৃষ্টির সময় কায়দা করে পেছনের বাগানে ডেকেছিলাম, জানতাম ওখানে কেউ থাকবে না। কিন্তু তুই কি করে ধরে নিলি যে ও আসবি? আর যদি না আসতো? না,
আমি জানতাম ও আসবে। ওকে বলেছিলাম আমার কাছে প্রুফ আছে যে ও কম্পিটিশনে চিট করেছে। হুমকি দিয়েছিলাম, না এলে প্রিন্সিপালের কাছে সে সব কিছু আমি তুলে দেব। ব্যাস, পাখি দিব্যি এসে ফাঁদে পা দিল। প্রথমে মন ভরে ওকে কড়া কয়েকটা কথা শুনিয়ে দিলাম, কিন্তু ও বড্ড বেশি মুখে মুখে তর্ক করে। আগে থাকতেই ক্যান্টিন থেকে ওই ছুরিটা আমি সরিয়েছিলাম, ওটা দিয়েই অনিশাকে আক্রমণ করলাম। কয়েকবার হাত পা ছুঁড়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত আচমকা খলখল করে হেসে উঠল সুজাতা। এই নির্জন পার্কে হায়নার মতো সেই হাসি শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সুজাতা যে গল্পটা রসিয়ে রসিয়ে বলে বেশ মজা পাচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ওর থেকে চোখ ফিরিয়ে নিলাম। একটা খুনির চোখের দিকে তাকানো কতটা ভয়ঙ্কর একটা দৃশ্য তা সেদিন বুঝেছিলাম। ওর পুঙ্খানুপুঙ্খ বিবরণ তবুও কানে আসছিল। পরে বুঝলাম আমার কানের দুলের সাথে লাগানো একটা পাথর ওই ঘটনার দিন কোথাও পড়ে গেছে। ভাবলাম অনিশার সঙ্গে হাতাহাতির সময় হয়তো পড়েছে। ফিরে খুঁজতে গেলাম, কিন্তু ততক্ষণে ওর লাশ আবিষ্কার হয়ে গেছে আর পুলিশকে জানানো হয়ে গেছে। তাই সেদিন আর কিছু খুঁজতে পারিনি, কিন্তু মনে হয় সেটা আর কেউ খুঁজে পায়নি। পরে এই কথায় আমি এক ঝলক উপেনের দিকে তাকালাম, দেখলাম তার চোখেও আত্মতৃপ্তির হাসির আভা। অনিশা মরেছে, কিন্তু গড়াইকেও শিক্ষা দেওয়া দরকার ছিল। অনিশার কাজের দিনটাই বেছে নিলাম শুভ দিন বলে। সেদিন খুব কম লোক আসবে ক্যাম্পাসে, এটা জানতাম। আর এটাও জানতাম যে গড়াই কিন্তু সেদিন আসবেই। পরের দিন প্র্যাকটিক্যালের জন্য ওনার আর্জেন্টলি রিয়েজেন্ট তৈরি করার দরকার ছিল। ওর আসার আগেই আমি ল্যাবে লুকিয়েছিলাম। সঙ্গে ছিল ক্লোরোফর্ম ভেজানো একটা রুমাল। ওর ঘরে ঢোকা মাত্র আচমকা ওকে আক্রমণ করলাম আর বেহুশ করলাম। তারপরের কাজটা তো সহজই ছিল। চেয়ারের সাথে ওকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধলাম। তারপর একটা মিশ্রণ তৈরি করলাম, যেটা তাপমাত্রা বাড়িয়ে দিলে একটা নির্দিষ্ট সময়ের পরে বিস্ফোরণ হবে। মিশ্রণটা ফ্লাস্কে রেখে বুনসেন বার্নারের উপর রাখলাম, আর এই পুরো জিনিসটা রাখলাম গড়াইয়ের একদম কাছে, যাতে পুরো বিস্ফোরণের আঘাতটা তার শিরায় শিরায় অনুভব করতে পারে প্রফেসর গড়াই। আমার সন্দেহ ছিল যে বিস্ফোরণে মৃত্যু হবে কিনা, কিন্তু আজীবন পঙ্গু করে দেওয়ার মতো শক্তিশালী তো ছিলই। আমি যাওয়ার আগে ওর জ্ঞান ফিরল, তাই আবার ডাবল খেটে ফিল্টার পেপার দিয়ে মুখ বন্ধ করতে হলো। তারপর বাকিটা তো সবাই জানে। ও শেষ করলো। একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো পার্কের আবহাওয়া জুড়ে, যেন প্রশ্ন করছে মানুষ এত ক্রূর, এত নৃশংস হয়? অফিসার এবার উঠে দাঁড়ালেন, গলা খাঁকারি দিয়ে বলতে শুরু করলেন, এটা তোমার মোটিভ? দুজন জলজান্ত মানুষকে খুন? চুপ, একদম চুপ। আমি ঠিক করেছি, এটাই ওদের কর্মফল, এটাই ওদের প্রাপ্য, এটাই ওদের প্রাইজ। আবার সুযোগ পেলে, শুনুন, আবার সুযোগ পেলে না আবার এটাই করব। ও ওপেনের দিকে তাকালো। তোকে আন্ডার এস্টিমেট করেছিলাম, ভুল করেছি। তুই সেই ভুলটা করিস না যেন। বলেই কেমন বিচ্ছিরি ভাবে ওপেনের মুখের সামনে হেসে উঠল। পুলিশ ওকে টেনে গাড়িতে তুলল। ওপেন কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। তারপর আমরা পার্ক ছেড়ে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটলাম। দুজনেই চুপচাপ হাঁটছি। যতই চেষ্টা করি না কেন, সুজাতার ওই হায়নার মতো হাসিটা কিছুতেই ভুলতে পারছি না। একেই কি মানসিক বিকার বলে, নাকি আমাদের প্রত্যেকের মধ্যেই এরকম একটা ভয়ঙ্কর জন্তু লুকিয়ে আছে? এই অস্বস্তিটা ছাপিয়ে একটা চোরা ভয়ও চেপে ধরল আমাকে। সুজাতা যখন পিছন থেকে আমাকে আক্রমণ করলো, তখন মৃত্যুকে অনেকটা কাছ থেকে দেখলাম আমি। জন্ম আর মৃত্যুর মাঝখানে ওই সূক্ষ্ম রেখাটার উপর দাঁড়িয়ে থাকার যে অনুভূতি, সেটা বোধহয় ভাষায় বোঝানো আমার সাধ্য নয়। ওপেনের দিকে তাকালাম, সেও চুপচাপ আমার পিছনে হাঁটছে, ওর ভ্রু কুঁচকানো, আর কিছুক্ষণ পর পর মাথা চুল করছে। কি হলো, এত গম্ভীর কেন? সবই তো মিটে গেল। ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। সরি প্রিয়া। ওর গলায় একটা আবেগ দেখলাম, অদ্ভুত। এটা কিন্তু এর আগে কখনো দেখিনি।
তোকে এইভাবে কেসটাতে জড়ানো আমার উচিত হয়নি। যে কোনো কিছু হতে পারতো। আরে চুপ কর, আমি তো ঠিকই আছি রে বাবা। আর সত্যি বলতে কি, আমি এই অ্যাডভেঞ্চারটা কিন্তু ভীষণ উপভোগ করেছি, যেন জীবন তো একটা থ্রিলার মুভির মতো। আবার যদি কখনো হেল্প করতে বলিস, মাইন্ড করব না। তাহলে তুই প্রমাণ করে দিলি যে আমি ঠিক লোককেই বেছে নিয়েছি এই কেসে সাহায্য করার জন্য। যাই হোক, কংগ্রাটস। আমি হাত বাড়িয়ে দিতে একটা ছোট্ট হ্যান্ডশেক করলাম দুজনে। হঠাৎ মনে পড়ল একটা প্রশ্নের উত্তর আমি এখনো জানি না। মনের মধ্যে অনেকক্ষণ থেকে এটা ঘুরছিল, কিন্তু পার্কের ঘটনার পর সেটা বেমালুম ভুলে গেছিলাম। উপেনকে এখন সেটা জিজ্ঞাসা করলাম। উপেন, একটা কথা বল, তুই বলেছিলি তুই অনেক আগে থেকেই জানতিস খুনি কে, কি করে? ও, এটা আমার লাক বলতে পারিস। দেখ, অনিশাকে খুনের দিন সকালে সুজাতাকে আমি করিডোর ধরে হেঁটে যেতে দেখেছিলাম। বিশেষভাবে যেটা লক্ষ্য করেছিলাম সেটা ওর কান, কারণ ও একজোড়া বেশ ঝকঝকে পাথর বসানো দুল পড়েছিল, মানে বেশ ভালো লেগেছিল দেখে। এইবার মনে পড়ল সেদিন ক্যাফে থেকে বেরিয়ে যেটা কিছুতেই মনে আসছিল না সেটা। সেদিন করিডোরে বেরিয়ে বন্ধুদের কাছে যাওয়ার সময় আমিও সুজাতাকে দেখেছিলাম, কারোর সাথে উত্তেজিতভাবে ফোনে কথা বলছিল। আমাকে দেখে এড়িয়ে গেছিল। ওদিকে উপেন বলে চলল। পরে সেদিন যখন গেটের কাছে দাঁড়িয়ে সবাই বেরোচ্ছে, ওকে আবার দেখলাম আর লক্ষ্য করলাম ওর একটা দুল আর ঝকঝক করছে না। তার মানে পাথরটা কোথাও পড়ে গিয়েছে। তাছাড়া ওর চাল চলনে একটা লুকোচুরি ভাব ছিল। ওটা একজন ক্রিমিনালের বৈশিষ্ট্য। তার মানে প্রথমে তুই অন্ধকারেই ঢিল ছুঁড়েছিলি। টাফ ওয়ান। আচ্ছা, তার আগে তোকে একটা প্রশ্ন করি, একজন গোয়েন্দার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি বলতো? অন্ধকারে ঢিল ছোড়া। আর শুধু ওটা নয়, মানে অ্যালং উইথ সাম ইনটিউশন আর কি, মানে ইউনো। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আশা করি এই ঘটনা কাগজে আসবে না। আমার বাবা মা পাগল হয়ে যাবে যদি জানতে পারে পড়াশোনা ছেড়ে দিয়ে আমি এখন খুনি ধরতে ছোটাছুটি করছি। আমারও। যাই হোক, কাল দেখা হবে। বাই ফর নাও। হ্যাঁ, বাই। উপেন রাস্তা পার হয়ে অন্যদিকে গেল। আমি ওকে দেখলাম এই প্রথমবার, যেন একটু বেশি মন দিয়ে দেখলাম। ছিপছিপে অদ্ভুত ফিগার, মাথাটা বাঁ কাঁধের দিকে একটু ঝুঁকে, হাত দুপাশে ঝুলে আছে। রাস্তা পার হয়ে উপেন এক মুহূর্তের জন্য ডুবন্ত সূর্যের দিকে তাকালো। লালচে আলো ওর চশমায় প্রতিফলিত হয়ে সারা মুখে ছড়িয়ে পড়ল। যখন ও চুপ করে দাঁড়িয়ে থাকে তখন আর 5 জনের ভিড় থেকে ওকে আলাদা করা যায় না, কিন্তু উপেন সেন আলাদা। এত কিছু ঘটে যাওয়ার পর এটা নিয়ে কোনো সন্দেহ নেই, উপেন সেন আর 5টা সাধারণ মানুষের চেয়ে অনেক আলাদা। হঠাৎ দেখলাম উল্টো দিকে সে নেই। কখন যেন সেই আগুনের গোলক থেকে মুখ ফিরিয়ে আসন্ন অন্ধকারের মধ্যে হেঁটে মিলিয়ে গেছে। हर हाल में बढ़ता जा रहा हूं, मैं मुसाफिर हूं, चलता जा रहा हूं। हर मोड़ पर मिल रहे हैं किस्म किस्म के लोग मुझे, पल पल बदल रहा हूं, हर रंग में ढलता जा रहा हूं। गिरता हूं कभी कभी, खैर हूं तो इंसान ही, गिरकर संभल रहा हूं और निखरता जा रहा हूं। हिलने लगी है बुनियाद पेड़ों की, मैं हवा का झोंका ही तो